নমস্কার, আমি সায়নী। রাইস গ্রুপের পক্ষ থেকে আপনাদের কোনটা সকলকে আজকের লাইভে স্বাগত। হ্যালো। কোনো অসুবিধা হচ্ছে কি? হ্যালো আওয়াজটা একটু ইকো হচ্ছে। হ্যালো। হ্যালো স্যার, আপনার মাইকটা একটু মিউট করে নিন। আজকে লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর কিছু কথা আলোচনা নিশ্চয়ই আমরা করব। শুরুর আগে কয়েকটা কথা ডিসকানেক্টও হয়ে গেছেন স্যার। একটু নেটওয়ার্কের সমস্যা হলেও হতে পারে, আসলে যান্ত্রিকভাবে আমরা সমস্তটা অপারেট করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আমরা চেষ্টা করছি যাতে খুব সুন্দরভাবে আপনাদের কাছে অনুষ্ঠানটা তুলে ধরতে পারি। হ্যাঁ, কোভিড-19 বা করোনা, এই দুটো ওয়ার্ড কিছু মাস আগেও হয়তো আমরা এই দুটো ওয়ার্ডের সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না, কিন্তু এই কয়েক মাসে আমাদের এই একটা ছোট্ট ভাইরাস, করোনা ভাইরাস, আমাদের জীবনযাত্রাকে সত্যি একদম আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এবং আমাদের বাচ্চারা, যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের ক্ষেত্রে অনেক রকম বাধা প্রতিবন্ধকতা তো এমনিতেই থাকে, কিন্তু এই সিচুয়েশনটা তাদের কাছে আরেকটু কঠিন হয়ে উঠেছে। এবং শুধু বাচ্চাদের জন্য নয়, বাবা মাদের জন্যেও একটু বন্ধুর রাস্তা তৈরি হয়ে গেছে এই পরিস্থিতিতে। তো আমরা কিন্তু এই লাইভ অনুষ্ঠানগুলোকে এমন ভাবেই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যাতে আপনাদের এবং আপনাদের বাচ্চাদের সাহায্য আমরা করতে পারি, পাশে দাঁড়াতে পারি। এবারে এই পরিস্থিতিতে আপনারা আজকে আমাদের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে, টুডেজ টপিক ইজ প্র্যাকটিক্যাল ওয়েজ টু ইনকর্পোরেট সেন্সরিজ ইনপুট ইন এডিএল। আপনারা সেন্সরি বা অকুপেশনাল থেরাপি সংক্রান্ত প্রশ্ন কিছু আমাদের পাঠিয়েছেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আবার প্রশ্ন করে আমাদের জানান, কিন্তু সময় একটা লিমিটেড পিরিয়ডের মধ্যেই আমাদের শেষ করতে হয়। যদি অকুপেশনাল থেরাপি সংক্রান্ত প্রশ্ন থাকে, এটুকু অ্যাসিওর করতে পারি স্যারেরা আপনাদের হয়তো কমেন্ট বক্সে দেখে পরে হয়তো রেসপন্স করার চেষ্টা করবেন নিশ্চয়ই। তো আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আমাদের সঙ্গে আছেন দুজন স্বনামধন্য অকুপেশনাল থেরাপিস্ট, মিস্টার বিকাশ কুমার অ্যান্ড মিস্টার শুভেন্দু মৌলিক। স্যার, আপনাদেরকে আমি বলবো যে প্রথমে শুভেন্দু স্যারের কাছে আসছি। শুভেন্দু স্যার, আপনি প্রথমে একটু নিজের সম্পর্কে আমাদেরকে পরিচয় প্রদান করুন। শাইনি ম্যাম, এটা আশা করি শোনা যাচ্ছে আমার গলা? সাউন্ড হ্যাঁ, আসছে আমি তো? শুনতে পাচ্ছি। একটু কমেন্ট বক্সে প্লিজ কেউ জানালে খুব সুবিধে হয়। ওকে। শুভ সন্ধ্যা সবাইকে, গুড আফটারনুন। কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি তার মধ্যে দিয়ে রাইজ স্পিচ হিয়ারিং এর তরফ থেকে যে এই যে উদ্যোগ যেটা উঠে এসছে, তাকে আমরা সাধুবাদ জানাই। তো আমার নাম শুভেন্দু মৌলিক, আমি অকুপেশনাল থেরাপিস্ট, সার্টিফাইড সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপিস্ট, অ্যান্ড তার সাথে সাথে হ্যান্ড রাইটিং মেথোডোলজিস এক্সপার্ট। ব্যাস এইটুকুনি আমার পরিচয়। ওভার টু ইউ শায়নিদি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার বিকাশ স্যারের কাছে চলে যাচ্ছি। বিকাশ স্যার, আপনাকে অনুরোধ করব আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। Good evening, viewers. Myself Vikas Kumar, and I am an occupational therapist. I did my bachelor's and master's in occupational therapy from West Bengal University of Health Sciences. And I hope you are doing well and you are safe at home. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা সবার সম্পর্কে জেনে নিলাম। এবার আপনারা আপনাদের অবশ্যই আপনাদের অকুপেশনাল থেরাপি সংক্রান্ত আমাদের একটা পার্টিকুলার টপিক আমরা আলোচনা রেখেছি, কিন্তু আপনারা অকুপেশনাল থেরাপি সংক্রান্ত প্রশ্ন অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব, স্যারেরা চেষ্টা করবেন আর কি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। এবার আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। বিকাশ স্যারকে অনুরোধ করব যে ওটি সম্পর্কে, অকুপেশনাল থেরাপি সম্পর্কে আমাদের আইডিয়া একটু দিতে প্রথমেই। Okay.
যারা নিউ So প্যারেন্টস তাদেরকে একটু যাতে তারা বুঝতে পারে যে কোন কোন জায়গাগুলোর সমস্যা থাকলে আমরা এই অকুপেশনাল থেরাপি অবশ্যই অবশ্যই। So শরণাপন্ন। being an occupational therapist, আমাদের মেন কাজ হয় বাচ্চাদের কোনো রকমের বাচ্চা আসে, প্রথম ওকে ভালো করে অবজার্ভ করা। অবজার্ভ মানে এরকম না, একটু ডিটেল অ্যাসেসমেন্ট নিয়ে, হতে পারে ওর সেন্সরি প্রোফাইলটা, হতে পারে ওর ডেইলি লিভিং অ্যাক্টিভিটিটা, ঠিক আছে, সোশ্যাল কনটেক্সটটা কিরকম আছে, বাচ্চাদের কগনিটিভ পারসেপচুয়াল লেভেলটা কিরকম আছে, সবটা নিয়ে আমি প্রথম একটু ভালো করে একটু অ্যাসেসমেন্ট করি, ঠিক আছে। তারপরে আমি একটা যেরকম অ্যাসেসমেন্টে যেরকম প্রবলেমটা ফাইন্ড আউটটা হবে, তার মধ্যে আমি ওরকমই একটা স্পেসিফিক পারপাসফুল অ্যাক্টিভিটি নিয়ে একটা মানে একটু অ্যাক্টিভিটিটা ডিজাইন করি প্রথমে, ঠিক আছে। আর পারপাসফুল অ্যাক্টিভিটিটা এরকম কি, ওটা দিয়ে কিভাবে আমি কোনো সেন্সরি ইনপুটটা কিভাবে রেগুলেট করতে পারি, মানে জিনিসটা আছে পারপাসফুল, মানে কিভাবে ওই জিনিসটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমি জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। মানে বাচ্চা তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম নিয়ে আসে, ডিফারেন্ট ডিফারেন্ট সেন্সরি ইস্যুস হতেই পারে, ঠিক আছে। তাহলে আমার অ্যাক্টিভিটি সিলেকশন এরকম হয়, মানে একটা বাচ্চাকে একটু এঙ্গেজ করিয়ে কিভাবে ওকে সেন্সরি ইনপুট যদি কিভাবে কি ওকে মিনিমাইজ করতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে ও বাচ্চা নিজে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিটা এঙ্গেজ করতে পারে, নিজেকে एक्टिविटी ऑफ डेली लिविंग जो बच्चा নিজে নিজে করতে পারে আর সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট কে এক্সপ্লোর করতে পারে। এটা নিয়ে আমরা অকুপেশনাল থেরাপিস্ট প্রথম রোলটা আমার এটাই। বাহ, ধন্যবাদ স্যার। এবার আমি শুভেন্দু স্যারের কাছে চলে যাচ্ছি। ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন ফ্রম ইওর সাইড। আমি জাস্ট দু তিনটে পয়েন্ট আমি জাস্ট শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওকে, অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। আমি প্রথমে বিকাশ স্যারকে থ্যাংক ইউ জানাবো যে এত সুন্দর একটা ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। তো আমি জাস্ট দু তিনটে পয়েন্ট এখানে অ্যাড করব। স্যার যেমন বললেন যে ডিফারেন্ট পার্টস গুলো, যেমন এডিএল, সেন্সারি, কগনিশন, পারসেপশন। আমি বেসিক্যালি দুটো জিনিস অবজার্ভ করি একটা বাচ্চার যখন সে আসে। হোয়াট ইজ হিজ অর হার ফাংশনাল এবিলিটি, বাচ্চা কি পারছে, আর হোয়াট ইজ আর হিজ অর হার ফাংশনাল লিমিটেশন, বাচ্চা কি পারছে না। তার মানে যখন আমার কাছে একটি বাচ্চা এলো, সে কোন কোন এরিয়াতে তার এবিলিটিস গুলো রয়েছে আর কোন কোন এরিয়াতে এবিলিটিস গুলো নেই, সেইগুলো অ্যাসেস করার পর আমি বাবা মাদেরকে বলি যে আপনারা এবিলিটির পেছনে দৌড়ন, স্কিলের পেছনে নয়। তার কারণ হচ্ছে এবিলিটি যখন ডেভেলপ করবে, স্কিল কিন্তু অটোমেটিক্যালি ডেভেলপ করবে। কারণ কোনো স্কিলকে ডেভেলপ করতে গেলে তার জন্য কিছু প্রি এবিলিটিস দরকার আছে। সেই জন্য ইউ হ্যাভ টু অ্যাসেস দোজ ফাংশনাল অ্যাবিলিটি অ্যান্ড ফাংশনাল লিমিটেশন। ওভার টু ইউ শামিনী ম্যাম। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। দুজন স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে ছোট্ট করে খুব সুন্দরভাবে আমাদের পেরেন্টসদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে আমি যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নিড অফ ওটি। এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন, মানে আমার ব্যক্তিগতভাবে এখানকার এক্সপিরিয়েন্স যা বলছে সেটার অনুযায়ী একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিতে চাইছি। এখানে না আমি যে কোনো মানে পার্ক বা স্কুলের যে প্লে গ্রাউন্ডটা, সেখানে গেলে পরেই একটা জিনিস খুব সুন্দরভাবে নোটিস করি, সেই কারণেই আমি প্রশ্নটা রাখতে চাইছি। সেটা হচ্ছে ওদের দেখলে না মনে হয় যেন একটা অকুপেশনাল থেরাপি আমি কোনো মানে ইনপুট পাচ্ছে বাচ্চারা, সেই রকম একটা ইনফ্রাস্ট্রাকচার। তো এই যে অকুপেশনাল থেরাপিটা আমরা তো আমাদের বাচ্চাদের জন্য কতটা জরুরি সেটা নিশ্চয়ই জানবো, কিন্তু তার সঙ্গে আমি এটাই জানতে চাইছি, মানে আমার আগ্রহটা এই কারণেই হচ্ছে, কিন্তু এগুলো সব নর্মাল স্পেস। তো এই জায়গাগুলোতে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দেখে আমার প্রশ্ন, এই অকুপেশনাল থেরাপির এনটি বাচ্চাদের ক্ষেত্রে কতটা জরুরি আর কি, এটা যদি একটু আমাদেরকে ডেসক্রাইব করেন তাহলে খুব ভালো হয়।
হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, মানে আপনি বলছেন কি বাচ্চাকে মানে প্লে গ্রাউন্ডে কত অবজার্ভ করা যায়, মানে এটা নিয়েই তো আপনার কোশ্চেনটা এটাই? না স্যার, আমি প্রথমে বলছি যে হোয়াট ইজ দ্য নিড অফ ওটি আমাদের বাচ্চাদের হুম। ক্ষেত্রে, যাদের হুম। চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের ক্ষেত্রে যেরকম উপকারী, সেরকম এনটি বাচ্চাদের ক্ষেত্রেও কি কোনো ইম্প্যাক্ট ফেলে? দুটো দেখো, প্লেগ্রাউন্ড হোক বা কোনো বাড়িতে হোক বা কোনো ক্লিনিক্যাল সেট আপ হোক, তিনটেই মানে বাচ্চাদের মানে আমাদের প্রথমটা হয় কি মানে প্যারেন্টস সঙ্গে একটু মানে কোনোটা আমি যখন অ্যাসেসমেন্ট করি সব সেটিং এ আমাকে অ্যাসিস্ট করতে হয় বাচ্চাকে। মানে প্রথমটা হচ্ছে মানে বাড়িতে মানে কিরকম মানে এডিএল এর মধ্যে কি কি কাজ কিরকম করছে, ক্লিনিক্যাল সেটআপটা কাজ কিরকম করছে, বা আউটসাইড মানে যখন বাইরে যাচ্ছে প্লেগ্রাউন্ডে যাচ্ছে বা কোনো মানে এরকম সোশ্যাল গ্যাদারিং মানে কোনো পার্ক গুলো যাচ্ছে, সব জায়গাটা মানে বাচ্চাদের বিহেভিয়ারটা কিরকম আছে, মানে কত সবার জন্য মিশতে পারছে বা কোনো প্লেফুল অ্যাক্টিভিটিটা আমি দিয়ে ওর সঙ্গে কিভাবে রিয়াক্ট করে ওগুলোটা অবজার্ভ করাটা। ওকে, থ্যাংক ইউ স্যার। শুভেন্দু স্যারকেও বলবো এই দিকটা একটু আপনিও যদি একটু এক্সপ্লেন করেন আমাদের কাছে, তাহলে ভালো হয়। থ্যাংক ইউ বিকাশ স্যার উত্তরটা দেওয়ার জন্য। হুম হুম আমি জাস্ট এখানে 3-4টে একটু অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করব। ফার্স্ট বলি, আমাদের সেন্সারি ইন্টিগ্রেশন বা সেন্সারি থেরাপি নিয়ে একটা মিসকমিউনিকেশন চলে। আমি প্রথমে যেটা বলতে চাই যে আমাদের অকুপেশনাল থেরাপি এটা একটা ভাস্ট এরিয়া। অকুপেশনাল থেরাপির আন্ডারে অনেকগুলো অ্যাপ্রোচেস ইউজ হয়। ফার্স্ট ইজ সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি বা অ্যাপ্রোচ, সেকেন্ড হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি বা মডেল অফ হিউম্যান অকুপেশন, এরকম ভাবে অনেকগুলো অ্যাপ্রোচ হয়। সো সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি ইজ নট আ পার্টিকুলারলি ওভারঅল অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি হচ্ছে ভাস্ট, তার আন্ডারে আসে সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি। তো সেক্ষেত্রে সায়নী ম্যাম আপনি যেটা বললেন যে আপনি দেখেছেন যে অ্যামিউজমেন্ট যে পার্কগুলো থাকে, সেই অ্যামিউজমেন্ট পার্কগুলোর ক্ষেত্রে স্পেশাল বাচ্চাদের সঙ্গে সঙ্গে রেগুলার বাচ্চাদেরও কি বেনিফিট হয়। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে বা ওয়েস্টার্ন যে দেশগুলো রয়েছে সেখানে এই সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপিকে দুভাগে ভাগ করা হয়। কি কি? ফার্স্ট হচ্ছে হোম বেসড, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল সেন্সারি ইনপুট, যেখানে বাচ্চা নিজে গিয়ে তার পছন্দ মতো জিনিসগুলো নেবে বা সিক করবে, বা নিজেরা তাদের সেই প্লেগ্রাউন্ডে যে যে ইকুইপমেন্টস গুলো থাকে সেগুলোর সঙ্গে ইন্টারাকশন করবে। তার কারণ হচ্ছে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রিবেলায় শোয়া পর্যন্ত টোটাল যে অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংস গুলো করি, সেক্ষেত্রে সেন্সারি ইন্টিগ্রেশন একটা বিরাট রোল প্লে করে। কারণ আমাদের যে এরিয়া, সেই এরিয়াগুলোতে আমাদের এই সেন্সারি ডেভেলপমেন্ট গুলো একটা প্রিকারসার স্কিল হিসাবে ইউজ করে। সো নট অনলি যে আমাকে বাড়িতেই করলেই সেন্সারি প্রবলেম গুলো বা পার্টস গুলো ইমপ্রুভমেন্ট হবে তা নয়। সেক্ষেত্রে দেখা যায় যে অ্যামিউজমেন্ট পার্কগুলোতেও যদি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তারা অ্যাক্টিভলি সেই সেন্সেশনস গুলো, তাদের নিজেদের রাইটস গুলো নিজেদের মতো নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি তাদের লার্নিংটা ডেভেলপ হয় বা ফস্টার হয়। শুধু আমাদের প্যারেন্টসদের কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু দেখবেন যাতে ওদের ইনজুরি না হয়, সিকিউরিটিটা বেস্ট, যাতে ওরা চোট না পায়। ওভার টু ইউ শানিদি। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে বোঝালেন দুজন স্যার আমাদেরকে যে কোন জায়গায় মানে আমাদের বাচ্চাদের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশাল নিড কিডস আর অ্যাজ ওয়েল অ্যাজ এনডি বাচ্চাদের জন্যও অকুপেশনাল থেরাপির ভূমিকাটা কতটা। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন হচ্ছে সেন্সরি ইস্যুস এর জন্য এডিএল কতটা ইম্প্যাক্টেড?
এবার এডিএল যারা নতুন প্যারেন্টস তাদের জন্য বলে দিচ্ছি, অ্যাক্টিভিটিস ইন ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য এই সেন্সরি ইস্যুস কতটা প্রভাব বিস্তার করে, সেটাই আমি প্রথমে বিকাশ স্যারের কাছে আসছি, তারপরে শুভেন্দু স্যার আবারও এক্সপ্লেন করে দেবেন সুন্দর করে আমাদেরকে। দুজন স্যারের কাছেই যাব। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে ডিসকাস করছি। মানে একটা এডিএল করতে, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, মানে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমানো অবধি যত সমস্ত কাজ আমরা করি ওকে বলি অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং। ঠিক আছে, এটা আমরা ব্রডলি ডিভাইড করতে পারি টু পার্টসে। ফার্স্ট ওয়ান ইজ বেসিক এডিএল, মানে ফিডিং, টয়লেটিং, বাথিং, ড্রেসিং, লাইক দ্যাট। আর হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টাল এডিএল, যোনটা আমি ইনস্ট্রুমেন্ট দিয়ে ইউজ করি। ঠিক আছে, তো जो ক্ষেত্রে মানে আপনার বিইং অ্যান অকুপেশনাল থেরাপিস্ট আমাদের মেইন হয় কি বাচ্চা কত ফাংশনালি ইমপ্রুভমেন্ট, মানে কত ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট আছে। ঠিক আছে, তাহলে আমাকে যখন একটা এডিএল টাকে যখন ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, সব থেকে আমাকে সবটা মানে কোন কোন জিনিস দিয়ে ও কোন কোন প্রবলেম এরিয়াটা থাকছে, মানে একটা এডিএল করতে গেলে সাপোজ আমি একটা বাচ্চাকে বলছি একটু টয়লেটিং রিলেটেড ইস্যুস আছে। ঠিক আছে, তাহলে মানে ওর দেখতে হবে কি একটা টয়লেট করতে গেলে বাচ্চাকে কি কি প্রবলেম হতে পারে। আইদার ওকে বাথরুমে মানে লাইটিং রিলেটেড ইস্যুস আছে, বা যখন কমোডে বসছে ওর কি গ্র্যাভিটেশনাল ইনসিকিউরিটি ফিল করছে, না যখন কমোডে বসছে একটু ডেপথে সেন্সেশন, মানে ওটা যে আমি বলি ডেপথ পারসেপশন প্রবলেম, না ওটা মানে বাথরুমে যে একটু গন্ধ হয় ওটা অর্ডার রিলেটেড প্রবলেম, না মানে এটা আমি জাস্ট একটা এইভাবে বলছি, মানে কত মানে সেন্সরি ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াটা আপনার একটা এডিএল কে অ্যাফেক্টেড করতে পারে। এটা যখন মানে মানে খাওয়া দাওয়ার জন্য হতে পারে, আপনার টয়লেটিং হতে পারে, বাথিং হতে পারে, ড্রেসিং হতে পারে। ড্রেসিং নিয়েও মানে আপনি জাস্ট বলতে পারি যদি আমি একটা বাচ্চাকে একটু এডিএল এ কাজে একটু এঙ্গেজ করিয়ে রাখি, লাইক আমরা যখন বলি বাচ্চাকে যাও তুমি একটু কাপড় পরে রাখো, তাহলে একটু কাপড় পরতে সময় আমাকে অনেকটা মানে মানে সেন্সরি ইনপুট চাই। মানে একটু বাচ্চাকে বলবো যখন তুমি দাঁড়িয়ে যখন ড্রেসটা পরো, মানে আগে ওকে প্রথমে এক পায়ে যখন ব্যালেন্স করতে হয়, মানে আপনার ভেস্টিবুলারটা ইনট্যাক্ট হতে হবে, তারপরে সঙ্গে ওকে মানে হুকিং করতে হবে, ফাইন মোটরটা সঙ্গে সঙ্গে ওর বাইল্যাটারাল সিকোয়েন্সিং, কোঅর্ডিনেশন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার প্রবলেমটা জন্য ওর একটা এডিএল অ্যাফেক্টেড হতে পারে। তাহলে এটা নিয়ে একটু আগে আমাদের আগে একটু প্রবলেম ফাইন্ডিং করতে হবে কিসের জন্য বাচ্চা একটু প্রবলেম ফিল করছে, তার সঙ্গে ওটা মানে ট্রিটমেন্ট করলে ভালো হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। এবার শুভেন্দু স্যারের কাছে যাচ্ছি আমি। থ্যাংক ইউ বিকাশ স্যার। শোনা যাচ্ছে শায়নী ম্যাম? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি একটু এই বিষয়ে যদি একটু বলেন আপনার পারসেপশন। প্রথমে আমি যেটা একটা পয়েন্ট বলতে চাই এই পরিপ্রেক্ষিতে স্যার যেটা বললেন, একটা কথা সেটা সবার প্রথমে আমাদের জানতে হবে যে বাচ্চাটা শেখে কিভাবে। ফার্স্ট যেটা আমাদের লার্নিং অ্যাপ্রোচ, দ্যাট ইজ কল ভ্যাক্ট, VAKT, V for visual, A for auditory, K for kinesthetic, T for tactile. So we need this VACT approach, VAKT. এবার আমি আসি শায়নী ম্যাম, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে সেন্সারির সঙ্গে এডিএল এর রিলেশন কি। তো আমি যদি অ্যাজ এক্সাম্পল জামা পরার উদাহরণ নিই, যে আমার বাচ্চা জামা পরতে পারে না, তো সেক্ষেত্রে কিভাবে হতে পারে সেটা হচ্ছে ফার্স্ট আমাদের যে বেসিক 4টে প্রসেস থাকে ব্রেনে, দ্যাট ইজ কল সেন্সারি ফার্স্ট, বাস আমরা স্টেপ বলতে পারি, সেন্সারি মোটর, পারসেপচুয়াল মোটর অ্যান্ড কগনিশন। সো একটা জামা পরতে গেলে অ্যাজ আমি যেটা বললাম যে আমার সেন্সগুলো দরকার, যে টাচের, ভিশনের, কিভাবে জামাটা পরতে হবে, কিভাবে হাত ঢোকাতে হবে, আমাকে যে জামা পরার ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে সেটা শুনতে হবে। সো দিস ইজ ইয়োর সিস্টেম,
সেন্সারি ইজ ইয়োর সিস্টেম। তো সেন্সারি থেকে চলে আসে আমাদের সেন্সারি মোটর। নাও যখন আমি কোনো কিছু পারসিভ করলাম, এবার আমাদের ব্রেন প্রসেস করে, সেই প্রসেস করে যখন আমরা রেসপন্স করি, ব্রেন কিন্তু সেই মোটরিক অ্যাকশনটাকে আমাদের আউটপুট করে। কিভাবে? সাপোজ আমি যদি কোনো জামা পরতে যাই অ্যাজ এক্সাম্পল, তো আমাকে কি করতে হবে? আমাকে শিখতে হবে ডান দিক কোনটা, বা দিক কোনটা। দ্যাট মিনস বডি অ্যাওয়ারনেস। বডি, যাকে বলে আমরা বডি অ্যাওয়ারনেসও বলতে পারি বা বডি স্কিমও বলতে পারি। দেন ইজ মোটর প্ল্যানিং। মোটর প্ল্যানিং বা প্র্যাকসিস বলি আমরা। কিরকম? জামাটা পরতে গেলে দুটো জিনিসের দরকার হয় এই স্টেজে, এই প্র্যাকসিসে। কিরকম? সেটা হচ্ছে, ফার্স্ট আমার বাচ্চা জামাটা চেনে কিনা, দ্যাট ইজ কল ইডিওশনাল। আর আমার বাচ্চা জামাটা পরার মতো সেই প্রসেসিং এ এবিলিটি আছে কিনা, দ্যাট ইজ কল ইডিওমোটর। এরপর দেখতে হয় আমাদের কি, আমরা ডান হাতটা ডান হাতে ঢোকাবো, বাঁ হাতটা বাঁ হাতে ঢোকাবো। দ্যাট ইজ ইয়োর রাইট লেফট ডিসক্রিমিনেশন। সো দিস ইজ ইয়োর সেন্সারি মোটর এরিয়া। নেক্সট ইজ ইয়োর পারসেপচুয়াল মোটর। পারসেপচুয়াল মোটর মানে হচ্ছে আমি ব্যাপারটা বুঝেছি, রেসপন্ড করেছি, এবং সেই অনুযায়ী আমি সেটাকে পুরোপুরি অ্যাকশনটাকে উইদাউট কিউজ আমি কমপ্লিট করছি। সো কিভাবে? এক্ষেত্রে যখন আমি ডান দিকে হাতটা ঢোকালাম বা বাঁ দিকের হাতটা ঢোকালাম, ডান দিকের হাতটা বা হাতটা ঢোকার পর আমাকে কিন্তু জামাটা নিচে ধরে উপরের দিকে তুলতে হবে। তা উপরের দিকে তুলতে গেলে আমায় কি করতে হবে? আমার উল্টো দিক থেকে বসা যিনি আমাকে ট্রেনিং দিচ্ছেন, সে আমার মা হতে পারে বা বাবা হতে পারে, তিনি আমাকে বলছেন যে তুমি জামাটা এভাবে ধরো, ধরে তোলো। সো আপনার এই শোল্ডার রেঞ্জ অফ মোশন আমাকে কতটা তুলতে হবে, তার জন্য আমার চোখ, আমার ঘাড়, আমার হাত কতটা মুভমেন্ট করছে, that is your ocular motor control and postural adjustment. This is your perceptual motor, third part. And fourth part is your cognition. যখন পুরোটা এরকম ভাবে সে নাবালো, নাবিয়ে ঠিক করলো, এবং সেই মুহূর্তে বাবা বা মা তাকে কি করলেন? রিইনফোর্সমেন্ট দিলেন যে বাহ খুব ভালো হয়েছে। সেটা যে কোনো ভাবে রিইনফোর্সমেন্ট হতে পারে। সো আবার সেটাকে প্র্যাকটিস করানো। সো এইভাবে সেন্সারি ইনপুট কি করে? সেন্সারি ইনপুট, সেন্সারি মোটর, কারণ সেন্সারি হচ্ছে আমাদের বেসিক সিস্টেম। তো সেন্সারি থেকে সেন্সারি মোটর, দ্যাট ইজ ডেভেলপমেন্ট। সেন্সারি মোটর থেকে পারসেপচুয়াল মোটর, দ্যাট ইজ ডেভেলপমেন্ট। অ্যান্ড পারসেপচুয়াল মোটর থেকে কগনিশন, দ্যাট ইজ ইয়োর ইন্টেলেকচুয়াল বা হায়ার ফাংশন। ওই যে আমি প্রথমে বললাম যে এবিলিটি সিস্টেম আপনাকে দিচ্ছে, তো আপনি এবিলিটি ডেভেলপ করুন, অটোমেটিক্যালি স্কিলটা আস্তে 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 ডেভেলপ হবে। হ্যাঁ, কোনো বাচ্চার 19-এ হয়, কোনো বাচ্চার 20-তে হয়, কিন্তু হয়। তবে হ্যাঁ, সব এটাই বলি লাস্টে শেষ করার আগে, এই পয়েন্টটা শেষ করার আগে, যে সব বাচ্চার মেথড বা টেকনিক কিন্তু একরকম নয়। এখানেই আসে অকুপেশনাল থেরাপিস্টদের ক্রিয়েটিভিটি, যে কিভাবে করাতে হবে। কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার যে স্কুলগুলোতে রয়েছে, সেক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্পেশাল এডুকেটার্সরা যারা রয়েছেন তারা কিন্তু এই দায়িত্বটার সঙ্গেও যুক্ত, মানে এডিএল ট্রেনিং এর সঙ্গে মানে সঙ্গে। সো দ্যাট ইজ ওয়াই সেক্ষেত্রে এডিএল ট্রেনিং আমি কোন এরিয়াতে দিচ্ছি, আমি স্কুলে দিচ্ছি নাকি আমি ক্লিনিকে দিচ্ছি নাকি আমি হোমে দিচ্ছি, সেটাও কিন্তু ফ্যাক্টর করে। থ্যাংক ইউ। ওভার টু শাইনিদি।
Vikas sir, please unmute your mic, please. হ্যালো। আচ্ছা, আমি হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলছি, আমাদের ছোট্ট শ্রেয়ার বাবার প্রশ্ন আছে যে শ্রেয়া কাগজ পেলেই ছিঁড়ে ফেলে, এবং টাকা হোক কাগজ ভেবেই ওর একটা কাগজ ছেঁড়ার হ্যাবিট আছে, সেটা নিয়ে বিকাশ স্যার যদি একটু কোনো রেমেডি দিতে পারেন ছোট্ট করে। কাগজটা চড়ে ফেলে? ছিঁড়ে ফেলে। আচ্ছা, দেখো ওটা আগেতে হ্যাঁ টিয়ারিং অফ পেপার না, বাচ্চাদের মানে অনেকটা প্রবলেমটা এক্সিট করতে পারে, মানে যখন চিড়ছে ওর হতে পারে ওর প্রোপ্রিওসেপটিভ সিক করতে পারছে, বা একটু বিহেভিয়ারও নিয়ে ইস্যু হতে পারে। আগে প্রথম হচ্ছে কি মানে ফাইন্ড আউট করতে, মানে কি সিচুয়েশনে করছে, মানে ও বিহেভিয়ার জন্য করছে না ওর কোনো মানে সেন্সরি ইস্যুস আছে, মানে ও প্রোপ্রিওসেপটিভ সেন্সের জন্য করছে বা জাস্ট এমনি প্রবলেম নিয়ে করছে। তাহলে প্রথম আপনার ওটাই বলা হবে কি আগে একটু ফাইন্ড আউট করতে হবে, মানে বিহেভিয়ারটা কি রকম বাচ্চাকে, মানে সিকিং বিহেভিয়ার না এমনি ও জাস্ট মানে বিহেভিয়ার জন্য করছে না সেন্সরি জন্য, আগে একটু রুল আউট করার একটু খুবই দরকার জিনিসটা। ওকে, হ্যাঁ সেটা তো নিশ্চয়ই। আর নেক্সট কোয়েশ্চেন আমি শুভেন্দু স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার কি স্ক্রিনে শুভেন্দু স্যার আপনার কাছে আমি দেখুন প্রশ্নটা আমি স্ক্রিনে আনারও চেষ্টা করছি। রাশিদা নীলা কমেন্ট করেছে, আমার ছেলের নাম রাহিয়ার, বয়স 12+, ও সবসময় সঙ্গে লাগোয়া আরেকটা প্রশ্ন ওর আছে, সেটাও দিয়ে দিচ্ছি স্যার। সেটা হচ্ছে আমার ছেলেকে দুর্বল মোটর ফাংশনের জন্য আর শিখতে অনেক সময় লাগে, এই দুর্বলতাটা কিভাবে কাটানো যায়? শুভেন্দু স্যার, এই আলোচনাটায় আপনাকে আমি বলছি কারণ ও পুরোপুরি বাঙালি, তো ওর সুবিধে হবে। আচ্ছা, প্রথমত যেটা বলি যে চোখে আঙুল দিচ্ছে, ইটস এ পার্ট অফ কর্নার ভিশন বা ডাবল ভিশন হতে পারে, সেটা ভিজুয়াল স্টিমিং এর জন্য হতে পারে, বা হতে পারে কখনো ভিজুয়াল সেন্সারি সিকিং এর জন্য। সো ফার্স্ট রুল আউট করা দরকার যে ও কেন করছে। তো যদি ভিজুয়াল স্টিমিং হয় তো সেক্ষেত্রে আমি বলবো একবার একটু ওর সেন্সারি নিয়ারেস্ট আপনার কাছে যিনি অকুপেশনাল থেরাপিস্ট আছে তার সঙ্গে একটু যোগাযোগ করে ওর সেন্সারি প্রোফাইল, যে ওর কোনো ভিজুয়াল ওভারলোড হচ্ছে কিনা বা ওর ভিজুয়াল কোনো সেন্সারি সিকিং হচ্ছে কিনা, এটা একটু জানার চেষ্টা করুন। আর দ্বিতীয় যেটা আপনি লিখেছেন যে ওর দুর্বল মোটর ফাংশন, দেখুন মোটর ফাংশন বলতে গেলে অনেক কিছু ব্যাপার চলে আসে। আমার বাচ্চা কাজটা যেটা আমি বলছি তার জন্য মাসেল গুলো রেডি কিনা, বা যেটা আমি বলছি আমি সেই কমান্ডস গুলো প্রপার ও বুঝতে পারছে কিনা, যদি বুঝতে পারে বুঝে সেটা অ্যাকুরেট করতে পারছে কিনা। সেই জন্য আপনি যেটা বলছেন যে দুর্বল মোটর ফাংশন, এখানে তিনটে জিনিস ফাংশন ডেভেলপ করে, যেটা তিনটে জিনিস মেন ইস্যু হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ ফর ইউর গ্রস মোটর স্কিলস অ্যান্ড ইউর ফাইন মোটর স্কিলস, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের বলি যে প্রসেসিং এরিয়া। সো ওর গ্রস মোটর এরিয়াটা কতটা ডেভেলপ এবং অ্যাকর্ডিং টু দ্য এজ ও কতটা ডেভেলপ করেছে, বা ফাইন মোটর অনুযায়ী ওর যা এজ ও কতটা ডেভেলপ করেছে, তার সঙ্গে আর সেন্সারি কোন কোন এরিয়াতে ও এখনো পিছিয়ে আছে বা ওর প্রবলেম হচ্ছে। কারণ কোনো সেন্সারি সিস্টেম হাইপার হলে হতে পারে, আবার কোনো সিস্টেম নিচের দিকে বা হাইপো থাকতে পারে। তো যে সেন্সারি সিস্টেমের জন্য জিনিসটা হাইপার থাকছে সে কিন্তু বাদবাকি গুলো সেন্সারি সিস্টেমকে প্রেসার দেয়। সেই জন্য
অনেক সময় কি হয় আমাদের মোটর এরিয়াস গুলো অনেক কিন্তু ডিস্টার্ব ফিল করে, নাম্বার ওয়ান। সেকেন্ড, আমাদের ডেভেলপমেন্টাল একটা এরিয়া থাকে, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল প্রিন্সিপাল, যেটা আমরা মোটামুটি সবাই হয়তো জানি। ফার্স্ট হচ্ছে গ্রস টু ফাইন, সেকেন্ড হচ্ছে শোল্ডার স্টেবিলিটি ভার্সেস ডিস্টাল মোবিলিটি। এটাকে যদি আমি আরো সহজ ভাষায় বলি, আমাদের যে প্রক্সিমাল জয়েন্ট আছে শরীরের, সেই জয়েন্ট যদি স্টেবিলিটি দেয়, দূরের বর্তী মানে ডিস্টাল জয়েন্ট গুলো আমাদের মুভমেন্ট দেয়। তাই কোনো কাজ করার আগে দেখতে হবে আমার প্রক্সিমাল জয়েন্ট গুলো প্রপার স্টেবিলিটি দিচ্ছে কিনা, তারপরে মোবিলিটি অ্যাসেস করা। আর তার সঙ্গে যেটা করতে হবে, মাস টু স্পেসিফিক, কোন কোন কাজগুলোতে ও পুরো শরীরটাকে ইউজ করছে, কোন কোন কাজগুলোতে ও পারফেক্টলি যে যে অর্গানগুলো ইউজ করা দরকার সেগুলো করছে। তার কারণ আমাদের কিছু শরীরে কিছু কি পয়েন্ট অফ কন্ট্রোল থাকে, যেমন শোল্ডার, হিপ, নি, এইগুলো। তো এই পয়েন্টস গুলো দেখতে হবে আমাদের যে এইগুলো ও ঠিকঠাক কাজ করছে কিনা, তারপরে গিয়ে সঠিক অ্যাসেস করে এইগুলোকে বলা সম্ভব। ওভার টু ইউ শাইনিদি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আশা করি শোনা যাচ্ছে। একটা খুব ছোট্ট মানে খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা বাচ্চা খুব অস্থির, খুব হাইপার, একদমই তাকে সামলানো যায় না, এবং কোনো কাজ শেখানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি থাকলে সেটা কি, এটা আমি একটু বিকাশ স্যারকে বলার জন্য অনুরোধ করি যে স্যার अगर कोई बच्चा बहुत ज्यादा हाइपर होता है तो फिर कोई भी काम सिखाना बहुत, तो इस जगह पे हम लोग क्या कर सकते हैं, और ओटी का इसका देखिए প্রথম হচ্ছে মানে কোনো বাচ্চা বেশি হাইপার আছে মানে ওর কি রিজন আছে, মানে হাইপার জন্য তো অনেক কি কারণ হতে পারে। যদি ওর সেন্সরি যদি কোনো ওভারলোডেড হতে পারে, বা সেন্সরি যেরকম মানে বেশিও ফিল করতে পারে কোনো মানে পার্টিকুলার অবজেক্ট জন্য, বা লো ফিল করতে পারে। ঠিক আছে, প্রথম যে হাইপার হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে, মানে হাইপারটা কেমন হচ্ছে, মানে আপনার কি সেন্সের জন্য হচ্ছে। যদি আপনার হাইপার হয় তাহলে আপনি কিভাবে ওই জিনিসটাকে ম্যানেজ করবে। প্রথম হচ্ছে আপনার ভালো করে একটু অ্যাসেসমেন্ট করা, মানে সেন্সরি প্রোফাইল করে আমরা প্রথমে একটু জানতে চাই, মানে যে আপনার যে কনসার্ন থেরাপিস্ট থাকবে প্রথমে আপনার একটু সেন্সরি প্রোফাইল করবে, ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেনিং থাকবে। কোশ্চেন থেকে আমরা বুঝতে পারবো এরিয়া অফ প্রবলেমটা কি কি জায়গাটা ওর প্রবলেম থাকছে। মানে হাইপার জন্য তো অনেকটাই কারণ হতে পারে, মানে আইদার ওকে একটু আগে একটু ডায়াগনোসিস করাতে হবে কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট মধ্যে কি এটা প্রবলেম মানে এডিএসডি না এটা। তার সঙ্গে আমরা একটু অকুপেশনাল থেরাপি একটু সেন্সরি প্রোফাইল করে আগে একটু অ্যাসেস করি, এরিয়া অফ প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে, মানে কি রকম মানে কি জায়গাটা প্রবলেমটা থাকছে, তার সঙ্গে একটু ওর বেসড ম্যানেজমেন্টটা কিভাবে হবে। আমি এমনি বলতে থাকি মানে মানে জাস্ট ওকে কি মানে অ্যাক্টিভিটি এরকম ডিজাইন করা যাবে কিভাবে যত বি হাইপার অ্যাক্টিভ আছে কিভাবে ওটা চ্যানেলাইজ করা যায়। ঠিক আছে, মানে কোন কোন হ্যাঁ হাইপার অ্যাক্টিভিটি যে এনার্জি আছে কি জায়গাটা মানে আমাদের অ্যাক্টিভিটি ডিজাইন চ্যানেলাইজ করা যায়, এটা একটু দেখতে হবে। ওটা প্রবলেম কে আগে একটু রুল আউট করা, ওটাই মেইন। ট্রু, থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন একজন করেছেন, স্যারকে একটু জন্য বেরিয়ে যেতে হচ্ছে স্যারকে, একটু নেটওয়ার্কের সমস্যা আছে। স্যার আপনি আনমিউট করুন। আপনার প্রশ্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্যার স্ক্রিনে। কোশ্চেন হচ্ছে, শুভেন্দু স্যার আমার ছেলে 7+, ওকে জুতোর ফিতে বাঁধা কিভাবে শেখাবো? আচ্ছা,
এডিএল এর কাজও ভালোই পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে মাধুরীদিকে বলবো যে ফার্স্ট ওই যে আপনি বলছেন জুতোর ফিতে বাঁধা, ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে ও জুতোর মধ্যে যেটা আমাদের যে স্পেসটা আছে বা ছিদ্রটা আছে সেখানে ও ফিতেটা ধরে মানে লেসটা ধরে ও ঢোকাতে পারছে কিনা, ইনসার্ট করতে পারছে কিনা। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু শুধুমাত্র ফাইন মোটরের প্রবলেমের জন্যই এই জুতোর ইনসার্শন বা সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র ফাইন মোটর প্রবলেমের জন্যই হয় না। এখানে কিন্তু আরেকটা জিনিসও ফ্যাক্টর করে, দ্যাট ইজ কল্ড ভিজুয়াল পারসেপশন, যে আমি পারসেপ করতে পারছি কিনা যে এইটা আমার ছিদ্র এবং এইটার সাইজ এতটা এবং আমাকে এইটার মধ্যে দিয়েই ওকে ঢোকাতে হবে। সেই পারসেপশনটা আগে আমাকে দেখতে হবে, যে দড়িটা ধরে আমার বাচ্চা ঢোকাতে পারলো, দেন আমি পরপর আগে এক একটা করে ফুটোতে বা ছিদ্রতে আমি আস্তে 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 করে ঢোকানো শেখাবো। তারপরে আমি দ্বিতীয় স্টেপ আসবো, যে এক সাইডে প্রথম স্টেপে আমি এক সাইডটা করে নিলাম, দ্বিতীয় স্টেপে আমি আরেকটা সাইড করব। তারপরে আমি ওকে ওকে গ্রেডেড মানে ক্রিস ক্রস করব, করে তারপরে আস্তে আস্তে ক্রিস ক্রস করে একটা সাইড দড়ি নিয়ে আরেকটা সাইড দড়ি নিয়ে এইভাবে ক্রিস করে তারপরে ওকে নাট বাঁধাটা শেখাতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আগে আমার জানা দরকার যে ওর ভিজুয়াল পারসেপচুয়াল ইস্যুসটা প্রপার আছে কিনা অ্যান্ড ফাইন মোটর স্কিলস প্রপার আছে কিনা। এর সঙ্গে সঙ্গে আমি বলি এইটা প্রপার ট্রেনিং দেওয়ার সময় আপনাকেও রোল প্লে করতে হবে, কারণ অনেক বাচ্চা এই কগনিশন যে এইটা অনেক হায়ার ফাংশনের এবিলিটি, যে জুতোর মধ্যে ফিতে পরিয়ে আমার জুতোর নট বাঁধা। তো সেই জন্য আমি বলবো আগে আপনারা একটু রোল প্লে করবেন, ওকে বসিয়ে একটু দেখাবেন যে ও কি কাজটা করতে যাচ্ছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যানালাইসিস অফ টাস্ক, প্রত্যেকটা টাস্কের সিকুয়েন্স অনুযায়ী ভাগ করা, যেরকম করে আমি বললাম। দেন টোটাল ফাংশন পার্ট বাই পার্ট শিখিয়ে টোটাল কাজটা ওকে তোলানো। ওভার টু ইউ শাইনিদি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকজন আমাদের অনেকদিন আগেই কমেন্ট বক্স, হুয়া গুহ, তার ছেলের নাম শ্রীজয়, 6 ইয়ার্স। ও কোনো রকম স্বাদ নিতে পারে না, যেসব অন্য স্বাদ নিতে ওর সমস্যা হয়, এই সমস্যাটার সমাধানটা কি জানতে। বিকাশ স্যারের কি আমি হিন্দিতে বলে দিলে সুবিধা হবে নাকি বিকাশ স্যার বুঝতে না পারলেন? না ঠিক আছে ঠিক আছে, মানে টেস্টে রিলেটেড আপনি বলছেন ইস্যুস আছে, হ্যাঁ না? হ্যাঁ স্যার, টেস্ট রিলেটেড ইস্যু। সেটা হচ্ছে যে সৃজয় আমাদের ও পার্টিকুলার কিছু যেই খাবারগুলো খায় সেই খাবার স্বাদ অন্যরকম, নতুন কিছু স্বাদ দিতে ওর প্রবলেম হয়। দেখো আগে এটা আমি বলতে চাই, মানে যেরকম খাওয়া দাওয়ার মানে রিলেটেড যে ইস্যুস আছে, ঠিক আছে, মানে যতই প্রবলেম হয় আগে আপনি একটু প্রথমে ওর সঙ্গে একটু প্লে করুন। প্লে মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্লে হতে পারে, আপনি ওর সঙ্গে ম্যাসি প্লে করুন, মানে যে খাওয়া দাওয়া জিনিস আছে ওকে আগে বলো একটু প্লে করতে, ম্যাসি প্লে, মানে যেরকম খাওয়া দাওয়া আছে হাতটা বলে ভালো করে ওর সঙ্গে মিশতে, ওকে টাচ করতে, ওকে ফিল করতে। তার সঙ্গে ওকে বলবে একটু সঙ্গে সঙ্গে একটু প্রিটেন্ড প্লে করা। প্রিটেন্ড প্লে মানে ওটা একটু কোনো একটু ডল হয় বা একটু ফেভারিটটা কোনো একটু পুতুল উতুল হয়, বলবে ওকে একটু মানে খাওয়াতে, ওকে ওকে হাত দিয়ে খাওয়াতে বলবে। তার সঙ্গে ও রিলেট করতে পারবে কি মানে ফিডিং কনসেপ্টটা কি, মানে জিনিসটা সমস্যা হচ্ছে ওটা একটু প্রিটেন্ড মাধ্যমে ওটা জিনিসটা সেন্সটা ডেভেলপ হবে। তার সঙ্গে যখন আপনি প্রিটেন্ড প্লে করছেন বা কোনো একটু পার্টিকুলার জায়গাটা আছে, মানে ওর যদি একটু গন্ধ নিতে, মানে খাবার গন্ধ সমস্যা না খাওয়ার কলারটা নিয়ে সমস্যা, ডিফারেন্ট ডিফারেন্ট যদি এটা হয় তাহলে আপনি ওর সঙ্গে একটু ডিফারেন্ট ওর অর্ডার চেঞ্জ করে দেবে, ওর কালার চেঞ্জ করে দেবে, ফুড যে টেক্সচার আছে ওকে একটু মানে যে ওকে সামনে দেবে যেরকম আপনি একটু ওকে মানে কালার বা ওর গন্ধ বা এরকম চেঞ্জ করে ওকে সামনে দিলে ওটা মোটামুটি অনেকটা মানে জিনিসটা পারবে। এটা গ্রেডেড ম্যানারে দেওয়া যাবে, প্রথমেই নেই কি ওকে দিয়ে একটু মানে জিনিসটা পুরোটা করা যাবে, আগে ওকে বলবে একটু ম্যাসি প্লে করতে, খাবার জিনিস খাবার নিয়ে সমস্যা হচ্ছে ওকে নিয়ে একটু বলো আগে একটু মিশতে বা প্লে করতে।
তার সঙ্গে আপনি অ্যাডেড কালার অ্যাড করতে পারেন গন্ধটা, যেরকম একবার ব্রেনে ওটা রেজিস্টার্ড হলে ওটা অনেকটা পারবে জিনিসটা। হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি মহুয়া ম্যাডাম আপনি আপনার প্রশ্নের উত্তর কিছুটা পেয়ে গেলেন। এবার নেক্সট আরেকটা আমরা শুভেন্দু স্যারকে বলছি এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে। আমার ছেলের এজ 15 ইয়ার্স, কুলি করতে পারে না, কোনো কিছু চুষে খেতে পারে না, এটা কি শেখানো পসিবল? and he is 15 years old. আমি এক্ষেত্রে যিনি কোশ্চেনটা করেছেন তাকে বলি 15 ইয়ার্স এজ হয়তো একটু বেশি ওর এজটা রয়েছে, তবে কোনো কিছুই শেখানো যাবে না এরকম নয়, হয়তো পার্সেন্টেজটা হয়তো কম হতে পারে, কম শতাংশ আমরা শিখতে পারি, মানে 100% ডেভেলপ না করলেও 60 থেকে 70% কিন্তু রিপিটেটিভ ট্রেনিং এর মাধ্যমে করা সম্ভব। এক্ষেত্রে কিন্তু দুটো পার্ট ডেভেলপ করবে, এক অকুপেশনাল থেরাপিস্ট, এক কিন্তু স্পিচ থেরাপিস্ট। কারণ এই যে আপনি বলছেন কুলি করতে পারে না, এক্ষেত্রে কিন্তু অনেক জিনিস চলে আসে, যেমন আমাদের লিপের স্যারের নেটওয়ার্ক আবার একটু সমস্যা করছে, কিন্তু আমাদের প্রথমে দেখতে হয়। সো এক্ষেত্রে আগে একটু স্পিচ থেরাপিস্টের পরামর্শ নেওয়া ভালো, দেন তার সাথে সাথে একজন অকুপেশনাল থেরাপিস্ট এখানে কি করবে যে রোল প্লে কিভাবে কুলকুচিটা করতে হয়, যেরকম মুখের মধ্যে জল নিয়ে এই জিনিসটা 5 থেকে 10 মিনিট হোল্ড করে রাখা, দেন ছোট্ট একটা গ্লাস বা বাটি সামনে নিয়ে বলা তুমি এইভাবে ফেলো, আগে বেশিনে নয়, আগে বাড়িতে নিজের বাটিটা হাতের মধ্যে ধরে এই যে ট্রেনিংটা এটা আপনি 7 দিন করুন, করার পর তারপরে আস্তে আস্তে যে জায়গাটা আমাদের বেসিন বা আপনি যে জায়গাটাতে করাতে চাইছেন সেটা আপনি করতে পারেন। এটা ফার্স্ট কোশ্চেন ছিল। আমি সায়নীদিকে আরেকবার বলবো কোশ্চেনটা আরেকবার রিপিট করতে, কিন্তু কিছু অ্যাডজাসেন্ট কোশ্চেন ছিল এর সাথে। হ্যাঁ স্যার দিচ্ছি আমি কোশ্চেনটা, সেটা হচ্ছে চুষে খেতে পারে না, মানে সিপ করতে পারে না, আই থিংক। হ্যাঁ ঠিক, সিপ করতে পারে না তার মানে হচ্ছে ওর টাঙের যে মুভমেন্ট, আমাদের টাঙের 3টে জিনিস বলে, টাংটা উপরের দিকে যাচ্ছে কিনা, টাংটা নিচের দিকে যাচ্ছে কিনা, টাংটা ল্যাটারালাইজেশন হচ্ছে কিনা, মানে ল্যাটারালাইজেশন বলতে তো এইটার সঙ্গে সঙ্গে আমার লিপস এর মুভমেন্ট হচ্ছে কিনা। তো স্পেশালি আমি বলবো যিনি এই কোশ্চেনটা করেছেন, তা আমি বলবো এই পার্টটা স্পেশালি কনসাল্ট করা উচিত আগে স্পিচ থেরাপিস্টের সঙ্গে, কারণ কিছু মেন যে এক্সারসাইজেস গুলো থাকে ওরাল পার্টে সেই এরিয়াটা আগে ওনার সঙ্গে কনসাল্ট করে তারপরে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের সঙ্গে এই জায়গাটা আলোচনা করা উচিত, কারণ ওরাল মোটরের 60 থেকে 70% কিন্তু আসে স্পিচ থেরাপিস্টের এরিয়াতে, তারপরে অকুপেশনাল থেরাপিস্ট। থ্যাংক ইউ, ওভার টু শাইনিদি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে বললেন। মানে এইটুকু আমি কিছুই বাচ্চাদের শেখানো যায়, একটু ধৈর্য দরকার, আর স্টেপ বাই স্টেপ ছোট্ট ছোট্ট স্টেপে ব্রেক করে করে বাচ্চার মানে এই মুহূর্তে আসলে সব সব ক্লিনিকে নিয়ে গিয়ে থেরাপি করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমাদের স্যারের অ্যাভেলেবেল, কারো যদি খুব দরকার হয় যোগাযোগ নিশ্চয়ই করবেন। এরপর কোয়েশ্চেনটা আছে, চেষ্টা করছি। চিবিয়ে চিবিয়ে খাওয়ার একটা কোয়েশ্চেন যাচ্ছি, খুব একটা ছোট্ট বেবির কথা আসছে এখানে। স্যার এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা বাচ্চাটার 8 মান্থ অফ চিবিয়ে খেতে পারে কিভাবে শেখাবো? হ্যাঁ, চিবিয়ে খাওয়া, এটা মোটামুটি আমি মুখে রিলেটেডটা অনেকটাই মানে জিনিসটা বলেছে অলরেডি, শুভেন্দু স্যারও ডিএস করেছে, আমিও বলেছি। চিবিয়ে নিতে গেলে ও আগে একটু আগে দেখতে হবে মানে জিনিসটা কি, মানে কি কারণে, এখন তো খুবই ছোট, 8 মাস শুধু আছে,
8 মান্থ তো 8 মান্থ তো এমনি বাচ্চা তো এমনি চিউইং তো একটু অসুবিধা থাকবে স্টার্টিং এ। 3 years বিকাশ স্যার হ্যালো, ও 3 ইয়ার্স, সরি yeah আচ্ছা 3 years 8 month, ওকে সরি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইটিং রিলেটেড ইস্যুস থাকলে আগে আপনাকে একটু ভালো করে একটু দেখতে হবে, মানে কি জায়গাটা সমস্যা আছে। মানে আগে ওকে চিবাতে যদি সমস্যা থাকে তাহলে ওকে আগে একটু স্পিচ থেরাপির সঙ্গে সঙ্গে আপনার ওটি দুটোই, মানে যেরকম আগে শুভেন্দু স্যার বলেছেন, মানে এই দু জায়গাটা আপনার প্রপার রোল আছে, মানে ওর ওরাল মুভমেন্টটা কি রকম আছে, ওর বাইটিং রিফ্লেক্সটা কাজ করছে কিনা। মানে ওর যদি রিফ্লেক্স মুভমেন্টটা পুরোটা ইন্টিগ্রেট হয়ে গেছে তাহলে আপনার নেক্সট লেভেলটা হচ্ছে মানে কিভাবে ওই জিনিসটা শেখানো যাবে। আগে ওকে হ্যাঁ, এই জায়গাটা মোটামুটি আপনার আগে একটু দেখতে হবে, মানে হ্যাঁ প্রথম ওটাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে আরেকটা কোয়েশ্চেন আমাদের আগেই question. My daughter Ridhima, 6 years old, mild ASD, mental age around 2.5 years, hand pressure control করতে পারে না, যেমন কাঁচা বা বয়েলড এগ হাতে জেঙ্গা ব্লক টাওয়ার 5 অবধি বানাতে পারে, ভাত হাতে খেতে পারে না, চটকে দেয়, বিস্কিটসও তাই। রেমেডি যদি শুভেন্দু স্যারের কাছে যাচ্ছি, যদি দিতে পারেন আপনি প্লিজ। আচ্ছা, উনি যেটা ফার্স্ট বলছেন যে কোনো কিছু হাতে ধরতে গেলে উনি সেটাকে, ও বাচ্চাটা সেটাকে স্ম্যাশ করে ফেলছে বা কোনো কিছু প্রপারলি নিজে হাতে খেতে পারছে না। তো ফার্স্ট এখানে কোশ্চেনটা হচ্ছে ডাবল। এক, আমার বাচ্চা প্রপার হাতে প্রেশার নেই, আর আমার বাচ্চা নিজে হাতে খেতে পারছে না। সো ফার্স্ট আমি বলি কেন বাচ্চারা খেতে পারছে না। আমার খেতে গেলে 3টে জিনিসের দরকার হয়। ফার্স্ট যেটা, হোল্ডিং, মাসেল গ্রিপ বা মাসেল স্ট্রেংথ, নাম্বার 1। সেকেন্ড, আই হ্যান্ড কোঅর্ডিনেশন, ভাতটা বা খাবারটা আমি যে এরিয়াতে রয়েছে, মানে বাটি বা থালাতে রয়েছে, সেখান থেকে আমি তুলে মুখে আনবো। 3 নম্বর হচ্ছে আমার মুখটা কতটা, মানে মুখের কাছে কতটা হাতটা আসলে আমার খাবারটা মুখের ভেতরে যাবে। এই যে প্র্যাকটিস, এই যে প্ল্যানিং, এই 3টের উপর কাজ করতে হয়। সো ফার্স্ট যেটা করতে হবে, প্রথমে একটা গ্লাস নিয়ে 2 হাতে তাকে ধরিয়ে জাস্ট মুখের কাছে এই এক্সারসাইজটা করানো 10 বার। এটা করানোর পর একটা বিস্কুট ওকে এই হাতের মধ্যে ধরিয়ে, আর এই হাতটা নিচে থেকে এইভাবে ওকে বিস্কুটটা খাওয়ানো। তাতে যদি মাঝে মাঝে অ্যাসিস্ট করতে হয় সেটা করা যেতে পারে, কিন্তু প্যাসিভলি পুরোপুরি ওকে ট্রেনিং করানো যাবে না। সো ফার্স্ট যখন ও যতটা কামড় দিল, বা আপনি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছেন তুমি কামড় দাও, ও কামড়টা দিতে পারলো, দেওয়ার পর যখন বাকিটাও কমপ্লিট করছে না, তখন ওর এই হাতটা আপনি ওর নিচে এই হাতে দিয়ে বাকিটা মুখের কাছে নিয়ে যান। অনেক সময় হতে পারে হয়তো বুঝতে পারছে না কতটা ডিস্টেন্সে যেতে হবে, সেই এবিলিটিটা নেই। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম কোনো কাজ করতে গেলে যে দুটো জিনিসের দরকার হয়, দ্যাট ইজ কল প্র্যাকটিস, ইডিওশনাল, আমি কাজটা বুঝতে পারছি কিনা, আর ইডিও মোটর, আমার কাজটা করতে গেলে যে দুটো জিনিসের দরকার হয়, বুঝতে পারছি না এবং তার সঙ্গে মুভমেন্টস। এটা গেল নাম্বার 1। সেকেন্ড আসছে যে আমি বাচ্চাটা যে কোনো কিছু ধরতে গেলে, যেমন বললেন যে ডিমটা ধরলে হাতটা ফেটে, মানে ডিমটা হাতের প্রেসারে ফেটে যাচ্ছে বা বিস্কুটটা স্ম্যাশড হয়ে যাচ্ছে। এখানে বলতে হবে যে ওর হাতে আমাদের যে এই এরিয়াটা থাকে, এই যে পাম এরিয়াটা, এখানে একটা মাসেল থাকে লাম্ব্রাইকেলস। এই লাম্ব্রাইকেলস এর এই হাতে সেলস এর পরিমাণ অনেক বেশি। তো এই যে সেলস এর পরিমাণ অত্যধিক বেশি হয়, সেখানে কি হয়, প্রোপ্রায়োসেপশন বলে একটি কথা হয়, যেখানে জয়েন্ট পজিশন বলি আমরা, প্রোপ্রায়োসেপশন অ্যান্ড কাইনেস্থেসিয়া, কথাটা পুরোটা জয়েন্ট পজিশন অ্যান্ড অ্যাওয়ারনেস। তো ওকে কি করতে হবে, আগে ওর প্রেশার কতটা আছে সেটা আপনাকে মেজার করতে হবে। কিভাবে মেজার করতে পারেন, দুটো ওয়েতে। একটা হ্যান্ড গ্রিপার দিয়ে, যে ও কতটা চাপতে পারছে,
এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমি ডান হাতটাকে আপনার ডান হাতটা ওর বাঁ হাতে দিয়ে আর আপনার বাঁ হাতটা ওর ডান হাতে দিয়ে মেজার করুন ওর বেশি প্রেসার দিচ্ছে। এখন আপনি যে কোশ্চেনটা বললেন যে আমার বাচ্চা ডিম ফাটিয়ে ফেলছে, কেন হচ্ছে? এই প্রোপ্রাসেপশন মাসেলস এর জন্য হাতের মাসেলস এর স্ট্রেংথ অনেক বেশি আসছে, তাই জন্য ওর কি হচ্ছে প্রপার জিনিসটা যেটা হাতে ফোর্স দিতে হয় সেটাও ধরতে পারছে না। সেই জন্য ওকে হ্যান্ড মুভমেন্টস কিছু দেওয়া দরকার। লাইক ফার্স্ট হচ্ছে ক্লে অ্যাক্টিভিটিস। আমাদের কাছে সবারই ঘরে ক্লে বা প্লেডো বা প্লাস্টিসিন আছে। এই প্লেডো দিয়ে টিয়ারিং করা বা দুটো আঙ্গুলের মধ্যে রেখে এইভাবে প্রেসার দেওয়া, এই আঙ্গুলটার মধ্যে এইভাবে প্রেসার দেওয়া, এইখানে রেখে এইভাবে প্রেসার দেওয়া, এইভাবে আবার হাতের মধ্যে রেখে এইভাবে প্রেসার দেওয়া, বা দুটো হাতের মধ্যে রেখে এই প্রণাম অ্যাক্টিভিটিটা করানো। এই ক্লে অ্যাক্টিভিটির উপর কাজ করা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওয়াল পুশ, দেওয়ালের মধ্যে ধাক্কা দেওয়া, 2 হাতে প্রেসার দেওয়া। 3 নম্বর হচ্ছে আমরা একটা বলি হুইল ব্যারো, হাতের উপর হাঁটা। যেসব বাচ্চাদের হাতের উপর হাঁটানো যায় খুব ভালো, যদি হাতের উপর হাঁটানো যায়। যদি হাতের উপর হাঁটানো না যায় তাহলে আমাদের কিছু ওয়াকিং আছে, বলে এনিমেল ওয়াক যেটাকে বলে, দ্যাট ইজ কল বিয়ার ওয়াক, ভাল্লুকের মতো করে হাঁটা, বা ক্রোকোডাইল ওয়াক, কুমিরের মতো করে হাঁটা। ঠিক। অ্যান্ড লাস্ট ইজ ইওর হচ্ছে কমান্ডো ক্রিপিং। কমান্ডো ক্রিপিং মানে আমাদের যে সোলজার্সরা বা কমান্ডোরা যে হাতের উপর প্রেসার দিয়ে হাঁটে বুকের কাছে, সেইভাবে ওকে এই অ্যাক্টিভিটিস গুলো দেওয়া। এবং তার সাথে সাথে যদি এডিএল যেগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করি, ধরুন একটু রুটি বেলানো বা বোতলের যে ঢাকনাগুলো আছে সেগুলোকে খোলানো, সেগুলো যদি একটু প্র্যাকটিস করানো যায়, হ্যান্ডের প্রেসার অনেকটাই বেশি কন্ট্রোল করা যায়। আর তার সাথে সাথে একটু থেরাব্যান্ড এক্সারসাইজ, থেরাব্যান্ড এক্সারসাইজ মানে যেগুলো আমাদের স্ট্রেচেবল ব্যান্ড আছে, সেই স্ট্রেচেবল ব্যান্ডটাকে স্ট্রেচ করা 2 হাতে, বা আপনি পা দিয়ে ধরলেন ওকে একটু টানতে বলা, বা জানলার মধ্যে দুদিকে বেঁধে 2 হাতে টানতে বলা। এই এক্সারসাইজেস গুলো কন্টিনিউ করলে অনেকটা বেশি হ্যান্ডের প্রেসার গুলো রেগুলেট করা সম্ভব। থ্যাংক ইউ। ওভার টু শাইনিদি। থ্যাংক ইউ সো মাচ স্যার। কিছু কিছু কোয়েশ্চেন একটু অন্য জায়গাগুলোতেই আসছে। ট্রু প্রফেশনালস গ্রুপে কেউ একজন কোয়েশ্চেন, স্যার একটুখানি আমি আনছি, সেটা হচ্ছে ব্লো করতে পারে না, কুলি করতে পারে না, আবার বাসি ফু দিতে পারে। তো রাফলি কভার করেছি, সেই জন্য স্যার আপনি যদি একটু বলে দেন তবুও। মানে আপনি কি এটা কভার? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কুল্লা করতে অসুবিধা হচ্ছে, ফু দিতে পারে, বাসিতে ফু দিতে পারে। শুধু কুলকুচি করতে অসুবিধা হচ্ছে, এটাই মেন কোশ্চেন তো? মেইন কোয়েশ্চেন কুলুকুচি করতে অসুবিধা হচ্ছে আর ক্যান্ডেল ব্লো হ্যাঁ, কুলকুচি করতে গেলে ওকে বুঝাতে হবে প্রথমে কি মানে কোন জিনিসটা কুলকুচি মানে কি। আমি আইদার ও শুধু জল মানে লিকুইড জিনিসটা কুলকুচি অসুবিধা আছে, না সেমি সলিড কুলকুচি করা। মানে আমি আগে একটু বলবো ওকে একটু সলিড জিনিস দিয়ে একটু অভ্যাস করাতেন। মানে আমি একটু চকলেট দিচ্ছি, মুখে দেবে, তারপরে ওকে বলবে বার করতে, তারপরে আপনি একটু গ্রেডেড করে একটু সেমি সলিড দিয়ে জিনিস দিয়ে একটু শুরুয়াত করো। মানে আপনি আগে প্রথমে আপনি সলিড জিনিস দিয়ে করছেন, তারপরে সেমি সলিড, তারপরে আপনি লিকুইডে যান। আর ইনস্টেড অফ মানে আপনি মানে কলের ট্যাপ হাত নিয়ে জল খাওয়ার জন্য আপনি চেষ্টা করুন কি ওকে একটু কোনো গ্লাস দিয়ে একটু বলো জিনিসটা একটু জল খেয়ে ওরকম সামনে একটু অভ্যাস করাতে। আপনি এইভাবে একটু ম্যানেজ করো, মানে আগে একটু সলিড জিনিস, তারপরে সেমি সলিড, তারপরে লিকুইড দিয়ে এরকম ফেলা জিনিস, মানে এটা একটু এইভাবে একটু ট্রেন করা যায় তাহলে একটু অনেকটা বেটার হবে এটা। ওকে স্যার। আর মোস্ট প্রবাবলি এগুলো সব রোল প্লে এর মাধ্যমে শুভেন্দু স্যার একটু আগে বললেন যে করলে আমাদের রোল প্লে, হ্যাঁ সবটা কাজটা রোল প্লে এর মধ্যে যত করানো যায়। আগে ওটা একটু সেন্স ডেভেলপ করাতে হবে, মানে জিনিসটা
মানে বাচ্চাও সেন্স আছে কিনা, আমি যে মুখে দিচ্ছি আমি বাইরে করতে পারছি কিনা, হ্যাঁ না? তাহলে ওটা আগে আপনি একটু সলিড জিনিস দিয়েই করাবে, ঠিক আছে? তারপরে ওটা গ্রেডেশন করা যাবে, সেমি সলিড তারপরে লিকুইডটা। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কেননা প্লিজ ট্রান্সলেট ইন ইংলিশ যে আসছে সেটা আমরা নিশ্চয়ই পরে কমেন্ট বক্সের ইংলিশে ট্রান্সলেট করে লিখে দেবো যে এই মায়ের প্রশ্ন কোয়েশ্চেন আবার ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমরা সবার প্রশ্নের উত্তর হয়তো এমনিতেও দিতে পারবো না, তবু আমরা চেষ্টা করছি না, তো সেই জন্য এই জায়গাটা একটু থাকলো, সরি। এরপরে যে জায়গাটায় মৌমিতা ভট্টাচার্যের ময়ূকের কোয়েশ্চেনে আমরা আসছি। ময়ূক 4 years 6 months, ওকে কলা ছাড়া আর কোনো ফল হয় অথবা ওকে কুড়ে খাওয়ানো হয়, ফলের টুকরো মুখে দিলেই ফেলে দেয়, এটার কি কোনো সলিউশন আছে? আর একটা জিনিস করছে সেটা হচ্ছে শেষ করেই ওই পিসটা নিয়ে উঠেই ওটা হাতে নিয়েই মানে ও অনেকটা সময় কাটাতে চাইছে, সেটা নিয়ে শুভেন্দু। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, ময়ূকের মায়ের কোশ্চেনটা আমি একটু অর্ধেকটা শুনেছি, আরেকবার যদি একটু সায়নীদি রিপিট করেন। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি, ময়ূকের মায়ের কোয়েশ্চেন, ময়ূকের বয়স 4 years 6 months, ও মানে হয় জুস করতে হয় অথবা কুড়ে খাওয়াতে হয়, সেটা একটা কোয়েশ্চেন, এটার কোনো সলিউশন উনি চাইছেন। অ্যান্ড সেকেন্ডলি কোনো একটা নির্দিষ্ট প্লাস্টিকের পিসের উপর সেটা খানিকটা এফেক্ট ফেলছে। আচ্ছা, বা পড়া তাড়াতাড়ি শেষ করে ওই পিসটা, ওই প্লাস্টিক পিসটা নেওয়ার জন্যই ওর মানে ইয়ে করব। তো আমি একটা কথা এখানে বলবো যে ধৈর্য ফার্স্ট, এই বাচ্চাদেরকে খাবার ট্রেনিংটা করতে গেলে না অনেক ধৈর্য লাগে। তার কারণ হচ্ছে আমরা যে অ্যাপ্রোচটা খাবার জন্য ইউজ করি সেটাকে বলে সিকোয়েন্সিয়াল ওরাল সেন্সারি অ্যাপ্রোচ, SOS অ্যাপ্রোচ। এটার 7টা স্টেজ আছে। ফার্স্ট স্টেজ হচ্ছে টলারেট দ্য ফিজিক্যাল প্রেজেন্স বা সাইট অফ দ্য ফুড, মানে যে খাবারটা বা সে জিনিসটা আমরা নতুন অ্যাপ্রোচ করতে যাচ্ছি বাচ্চাটাকে, সেটা প্রথম 1 সপ্তাহ টেবিল, বাচ্চারা যেখানে বসে খাচ্ছে সেখানে একটা বাটির মধ্যে রাখা, বা যে ঘরেও খেলা করছে সেখানে আইদার কৌটোর মধ্যে হতে পারে বা বাটির মধ্যে হতে পারে, সেগুলো ওর মধ্যে রাখা যাতে বাচ্চাটা একবার দেখতে পারে। নাম্বার 1, এটা গেল ফার্স্ট স্টেজ। এটাকে মিনিমাম 4 থেকে 5 দিন করতে হয়। সেকেন্ড হচ্ছে ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ফুড, মানে যে ফুডগুলোর প্রতি অ্যাভারশন বা যে ফুডগুলো বাচ্চারা নিতে চাইছে না, সেক্ষেত্রে সেই ফুডগুলোর সঙ্গে পরিচয় করা। কিভাবে? ধরুন একটা ন্যাপকিনের মধ্যে যে ফুডটা মানে সে পছন্দ করছে না তার একটা টুকরো, আর যে ফুডগুলো পছন্দ করে তার 2-3টে টুকরো এই ন্যাপকিনটার মধ্যে নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রেখে আসা। এই পার্টটা যে ওর এই ফুডটা ন্যাপকিনের মধ্যে থাকা অবস্থায় যে ফিজিক্যাল টলারেন্স এটা দেওয়া, এই পিরিয়ডটাও কিন্তু 4 দিন করতে হয়, 4 থেকে 5 দিন। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে 4 দিন, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে 5 দিন, সেটা ভ্যারি করে। 3 নম্বর হচ্ছে টলারেট দ্য স্মেল অর অর্ডার অফ দ্য ফুড, ওই এটা সামনাসামনি রাখা যাতে ও খাবারটা স্মেল নিতে পারে, বা এই ক্ষেত্রে খাবারটার মধ্যে আপনি একটু কালারও অ্যাড করতে পারেন যাতে আরো একটু অ্যাট্রাকটিভ হয়, কারণ বাচ্চারা স্বভাবত ও কালার খুব ভালোবাসে। দিস ইজ দ্য থার্ড পার্ট, যে এরকম 4 থেকে 5 দিন জিনিসটা রেখে কালারটাকে বা স্মেলটাকে বা দেখা যাতে সে সেটাকে ফিল করতে পারে, এটাও 4 থেকে 5 দিন। দিস ইজ দ্য থার্ড স্টেজ। ফোর্থ স্টেজ হচ্ছে টাচ দ্য ফুড টু হিজ অর হার স্কিন, মানে একটু আঙুল দিয়ে
বা হাত দিয়ে বা একটু এই কনুইয়ের এরিয়াতে বা গালে এই জায়গাটাতে একটু লাগানো, এটা হচ্ছে 4 নম্বর স্টেজ। এটাও 4 থেকে 5 দিন করতে হয়। 5 নম্বর দিন যে স্টেজটা হয় বা 5 নম্বর যে স্টেজটা হয় সেটাকে দুভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে লিক অ্যান্ড কিস। যেই বাচ্চাটা নিজে টাচ করলো হাতে, চতুর্থ স্টেজটা কমপ্লিট করলো, পঞ্চম স্টেজে গিয়ে কি করতে হয়, সেই খাবারটাকে জাস্ট ঠোঁটের এই এরিয়াটাতে বা এই এরিয়াতে জাস্ট একটু টাচ করতে হয়। দিস ইজ কল্ড কিস প্রসিডিওর। ওকে, এইটা 3 দিন করার পর তারপরে জাস্ট জিভের এইবার দাঁতটাকে জাস্ট একটু করিয়ে বা এই রেখে বা জিভটাকে একটু বের করে জিভের এই পজিশনে একটু ঠেকাতে হয়। এই পিরিয়ডটাও 4 থেকে 5 দিন। ক্লিয়ার? এরপরে আমরা আসি যে তারপরে কিন্তু তার খাবারের সেন্সটা ডেভেলপ করে, এবং এটা কিন্তু যেরকম বিকাশ স্যার বললেন যে একটু মেসি প্লে, একটু রোল প্লে, এগুলোর মাধ্যমে ডেভেলপ করতে হবে। দিস ইজ দ্য সিকুয়েন্সিয়াল ওরাল সেন্সরি অ্যাপ্রোচ। এরপরে যদি কোনো বাচ্চা দেখা যাচ্ছে খাবার টলারেন্স করতে পারছে বা স্বাদ নিতে পারছে কিন্তু চেবাতে পারছে না বা গিলতে পারছে না, ইমিডিয়েটলি তাকে একজন স্পিচ অডিওলজিস্ট, স্পিচ প্যাথোলজিস্টের কাছে রেফার করা উচিত। তার কারণ হচ্ছে আমাদের যে ফিডিং প্রসিডিওরের পর যে চিউইং এন্ড ওরাল সেন্সরি প্রসিডিওরটা থাকে, দে আর দ্য এক্সপার্ট অফ দিস। সো এই টেক্সচার বা আমাদের সেন্সরি রিলেটেড কিছু হলে ওটির কাছে পাঠ করে সঙ্গে সঙ্গে আমাদের প্রফেশনাল থেরাপিস্টদের কিন্তু অবশ্যই একজন স্পিচ প্যাথোলজিস্টের কাছে রেফার করা উচিত। আরেকটা যেটা আপনি কোশ্চেন বললেন যে কোনো কাজটা শেষ করে একটা প্লাস্টিকের প্রতি ওর একটা আগ্রহ আছে, দিস ইজ কল্ড স্টিমিং প্রসিডিওর। স্টিমিং, আমি বলবো যে ময়ূকের মাকে যে আপনি অবজার্ভ করুন ওর শুধুমাত্র প্লাস্টিক নয়, প্লাস্টিকের মতো আরো কিছু টেক্সচারের প্রতি ওর ন্যাক থাকবে। সো ওইটাকে দিস ইজ কল্ড স্পেশাল কাইন্ড অফ ইন্টারেস্ট। তো আপনি চুজ করুন এই স্পেশাল কাইন্ড অফ ইন্টারেস্টকে রেখে আপনি কোন কোন কাজগুলোকে ওগুলোকে করাবেন। ইউজ দিস অ্যাজ আ রিইনফোর্সমেন্ট। ধরুন সাপোজ আপনি 4টে কাজ করাবেন, অ্যাজ এক্সাম্পল আপনি বোতলের ঢাকনাগুলো খুলবেন, দুটো বোতলের ঢাকনা খোলাবেন, বা দুটো আলুকে এক ঝুড়ি থেকে আরেক ঝুড়িতে রাখাবেন, বা ওকে একটা জিনিস এনে দিতে বলবেন, সেগুলোকে ভিজুয়াল শিডিউলিং করুন, করে দেওয়ালে আটকান এবং একটা কাজ কমপ্লিট করার পর 2 মিনিট বা 3 মিনিট সেটাকে অ্যালাউ করুন। আবার সেকেন্ড কাজটা করার জন্য ওটা আপনি ওর কাছ থেকে চান ব্যাক করুন, করার পর আবার কাজটা করিয়ে সেটাকে আপনি ওর হাতে দিন। এইটা কিন্তু এরকম নয় যে খুব শর্ট পিরিয়ড আমি বললাম আর 15 দিন 1 মাসের মধ্যে হয়ে গেল, না, এটাকে রিপিটেড ট্রেনিং এর মাধ্যমে করতে হয়। কারণ লস আমরা এখানে বসে যতটা বলা সহজ, কিন্তু একটা ট্রেনিং দিতে গেলে লটস অফ ইস্যুস ওখানে দেখতে হয়। কারণ শুধুমাত্র ওই ট্রেনিংটা দিতে গেলে বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে, বাচ্চা সেই ফোর্স আপনার ইনস্ট্রাকশন সে না ফলো করতে পারে, সে জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দিতে পারে। সো দ্যাট ইজ ওয়াই নাম্বার অফ ফ্যাক্টরস কিন্তু কাজ করতে পারে। সো ইউজ দিস অ্যাজ এ সেন্সরি অ্যাঙ্কার অ্যান্ড স্পেশাল কাইন্ড অফ ইন্টারেস্ট। ওভার টু শাইনিদি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এখানে পূজা ফোগলা বলে একজন আছেন, আরেকজন অনিন্দিতা পাত্র। আপনারা সেই জন্য আমরা ওই ডিটেলসে যাচ্ছি না। স্যার আরেকটা হচ্ছে পিয়ালি দাস মাউদিং এর সমস্যা নিয়ে জানতে চাইছিলেন। কর্নার ভিশন নিয়ে আমরা নিশ্চয়ই কভার করেছি। পিয়ালি দাস মাউদিং এর সমস্যা, কিছু না পেলে হাত কামড়ায়, এটাকে একটু যদি আপনি বলেন স্যার। বিকাশ স্যারকে বলছি, বিকাশ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মাউদিং নিয়ে যে সমস্যা হচ্ছে মেনলি আপনাকে দেখতে হবে, মানে মাউদিংটা বাচ্চাটা কেন করছে। ঠিক আছে, মাউদিং করার জন্য অনেকটা রিজন থাকতে পারে। ওটা একরকম আপনার সেলফ স্টিমুলেটিং বিহেভিয়ারও হতে পারে, বাচ্চাকে প্রোপ্রিওসেপটিভ সিক করার জন্য করতে পারে, বা ওর স্ট্রেস হতে পারে। যদি বাচ্চাকে কোনো রকম স্ট্রেস হতে পারে তাহলেও আপনার ওই জিনিসটা করতে পারে। ঠিক আছে, তার সঙ্গে আপনার পুয়ার অরাল সেন্সিটিভিটির জন্যও করতে পারে। ঠিক আছে, বা আপনার কোনো রকম প্রিমিটিভ রিফ্লেক্স, যেরকম বলি আমরা পামার বা বাইটিং রিফ্লেক্স, বা এরকম যদি সেন্স গুলো আমার যে প্রিমিটিভ রিফ্লেক্সটা যদি ইন্টিগ্রেট না হয়, ঠিক আছে,
এগুলোর জন্য প্রবলেমটা হতে পারে। তাহলে আপনি ওকে ভালো করে আপনি একটু ফাইন্ড আউট করতে হবে, মানে কাউজটা কি, আগে একটু ফাইন্ডিংটা কি, এটা একটু প্রপার অ্যাসেসমেন্টের জন্য ডিটেল অ্যাসেসমেন্টে বাইরে আসবে, মানে এক্সাক্ট কাউজটা কি। তার সঙ্গে আমি একটু একটু জাস্ট বলতে পারি এটা একটু বিহেভিয়ার রিলেটেড ইস্যুস মাউথিং করছে, ওটা সেলফ স্টিমুলেশন বিহেভিয়ার মানে হতে পারে। তাহলে আপনি একটু যদি অ্যাক্টিভিটিটা মডিফাই করা যায়, মানে আমি জাস্ট বলছি কোনো ওকে যদি হাতটা না কামড়িয়ে ওকে কোনো একটু টিথার বা এরকম কোনো একটু সলিউশনটা যদি দিয়ে যায়, তাহলে ওটা মোটামুটি অনেকটা সলভ হয়ে যায়। তার সঙ্গে আপনি যদি অরাল সেন্সিটিভিটি যদি থাকে, তাহলে কিছু একটা অরাল এক্সারসাইজ গুলো আছে আমার কাছে, ঠিক আছে, এটা আমরা মানে অকুপেশনাল থেরাপি এটা দিয়ে ট্রেন। অরাল এক্সারসাইজটা অনেকটা দিয়ে ওটা অনেকটা লাভ হবে, যদি ওর সেন্সরি জুজু মুখে ভিতরে যদি থাকে তাহলে ওটা দিয়ে হবে। তার সঙ্গে আমরা একটু অরাল সেন্সরি ডাইটটা প্রোভাইড করি, যার মধ্যে আপনার সাকিং, সোলোইং, টাং মুভমেন্ট, ব্লোয়িং, ডিফারেন্ট কাইন্ড অফ, এটা মানে অরাল রিলেটেড ডাইট রকম একটা চার্ট আছে, ওটা আমাকে মানে মেনলি আপনার কোনো অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে বলে দেবে কি মানে কিভাবে কি কি মানে অ্যাক্টিভিটির মধ্যে ওকে এঙ্গেজ করা যাবে, এরকম একটু অনেকটা ওটা দিয়ে একটু জিনিসটা লাভ হবে আশা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শুভেন্দু স্যার কি আছেন? হ্যাঁ স্যার আছেন। স্যার পূজা ফোগলার আরেকটা কোয়েশ্চেন আছে, 4 ইয়ার্স, ফাইন মোটর উইক আছে, রাইটিং। স্যার মাইকটা প্লিজ আনমিউট করতে হবে আপনার। হ্যাঁ সায়নিধি একটু আরেকবার কোশ্চেনটা বলুন। পূজা ফোগলার কোয়েশ্চেন, রাইটিং আসছে না, হোয়াট টু ডু। রাইটিং নিয়ে সমস্যা হচ্ছে, আই থিঙ্ক কথাটা কেটে আসছে বলে রাইটিং নিয়ে সমস্যা হচ্ছে আই থিঙ্ক। তো আমি এখানে বলবো যে আই লাভ টু ডু সো, কারণ হ্যান্ড রাইটিং এর উপর এরিয়া আমার প্রচন্ড স্পেশাল, ভালো লাগে রাইটিং এর উপর কাজ করতে। সো ফার্স্ট আমি এখানে ওনাকে বলবো আপনার মেয়ে প্রি রাইটিং স্কিলস গুলো ডেভেলপ করেছে কিনা আগে দেখুন। ফার্স্ট ওয়ান ইজ স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, হাফ সার্কেল, ফুল সার্কেল, স্ল্যান্টিং লাইন, কার্ভস, দেন ট্রায়াঙ্গল, স্কোয়ার। এই প্যাটার্নস গুলো প্রপারলি অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল এজ ডেভেলপ করেছে কিনা সেটা আগে দেখুন। যে প্যাটার্নস গুলো ডেভেলপ না করেছে সেই এরিয়ার উপর কাজ করতে হবে। সেজন্য আমাদের কি হয়, একটা মেথড আছে, আমরা ফার্স্ট বলি যে রাইটিং অন স্যান্ড ট্রে। যদি প্রি রাইটিং স্কিলস গুলো যেগুলো ল্যাক করছে সেগুলো আপনাকে স্যান্ড ট্রে এর উপর ট্রেসিং করাতে হবে আঙুল দিয়ে। সেকেন্ড যেটা করতে হবে, ডট জয়নিং, বাট তারপরে ট্রেসিং, তারপরে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং। তো এই প্যাটার্ন গুলোকে আনতে হবে। কেন আমি স্যান্ড রাইটিংটা আগে বললাম, তার কারণ হচ্ছে আমাদের কাছে দুটো জিনিস খুব মেন এসেনশিয়াল দরকার, সেটা হচ্ছে ভিজুয়াল ম্যাপিং। আমার ব্রেন সেই প্যাটার্নটার সঙ্গে পরিচিত কিনা, যেটা আমার অ্যালফাবেট গুলোকে ফরমেশন করবে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আমার হ্যান্ডস মুভমেন্ট। আপনি এখানে বলেছেন একটা জায়গায় যে আপনার হ্যান্ড ফাংশন ফাইন মোটর কিছু প্রবলেম আছে। শুধুমাত্র ফাইন মোটর নয়, ফাইন মোটরের সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস দেখতে হয়। আমি যখন লিখি, লেখার সময় আমার শোল্ডার স্টেবিলিটি দেয় এবং হ্যান্ড মুভমেন্ট করে। সো আমার এই স্টেবিলিটির জন্য শোল্ডার প্রপার স্ট্রেংথ আছে কিনা, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আমার এই মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট আমি কোথা দিয়ে করছি, রিস্ট দিয়ে নাকি আঙ্গুল দিয়ে। লেখার সময় আমরা আঙ্গুল দিয়ে লিখছি নাকি আমাদের মুভমেন্টটা রিস্টের মতো হচ্ছে বা রিস্ট তুলে তুলে হচ্ছে, এটা দুই। তিন নম্বর, আমরা যারা ডান হাতি তাদেরকে পেপার টিল্ট, মানে পেপারটাকে একটু ঘুরিয়ে রাখা। আমি যদি দেখাই একটু এই ডায়েরিটা দিয়ে, সাপোজ আমরা যারা রাইট হ্যান্ডার, আমরা যদি এইভাবে সোজা লিখি তাহলে কি হয়, আমাদের লেখাটা যারা ডান হাতে লেখে তাদের ভেতর থেকে শরীরের বাইরের দিকে যায়, আর যারা বাঁ হাতে লেখে তাদের ক্ষেত্রে শরীরের বাইরের দিক থেকে ভেতরের দিকে আসে। সেই জন্য ডান হাতিদের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের 25 to 45 ডিগ্রি অবধি পেপারটাকে বা খাতাটাকে একটু টিল্ট রাখতে হয়। লেফটের ক্ষেত্রে 45 ডিগ্রির বেশি,
তার কারণ হচ্ছে যদি 45 ডিগ্রি বেশি না রাখা হয় তাহলে রিস্টটা এইভাবে মুড়ে যাবে, হুকড হয়ে যাবে, তখন লেখাটা কিন্তু অসুবিধা হবে। এটা গেল 3 নম্বর পার্ট। 4 নম্বর পার্ট হচ্ছে আমি যে জিনিসটা লিখছি সেটা প্রপারলি কোন এরিয়াতে লিখছি বা কোন জায়গাটায় লিখছি, তার মানে সাইজ এবং শেপ। এইটা 5 নম্বর যেটা হচ্ছে যে আমি ডিসক্রিমিনেট করতে পারছি কিনা। ডিসক্রিমিনেট মানে অনেক অ্যালফাবেট থাকে, যেমন বিডি, পি কিউ, বা নাম্বার কনসেপ্টে দেখি 6 and 9 এই ধরনের। বা আমি শেপটা হয়তো চিনি বা জানি, কিন্তু মোটরিক ফর্মটা করতে মানে আমার মোটর মুভমেন্টটা, হ্যান্ড মাসেলটা মুভমেন্ট করতে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাই হ্যান্ড রাইটিং অ্যাসেসমেন্টটা এতগুলো এরিয়া দেখা দরকার। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা গ্রিপ, আমি পেন্সিলটা বা পেনটা কোথায় গ্রিপ করছি বা কিভাবে গ্রিপ করছি। কারণ অনেক বাচ্চা কি করে, পেন্সিল বা পেনটাকে আমি দেখাই একটু, ঠিক এই পেন্সিলের শীষের কাছে হোল্ড করে এইভাবে, বা অনেকে এরকম ভাবে ধরে, দেখা যাচ্ছে কিনা এরকম ভাবে ধরে, বা অনেকে এরকম চাকুর মতো ধরে। তো এইভাবে তাকে তার শেপটাকে চেঞ্জ করানো, মানে গ্রিপিং প্যাটার্নটাকে চেঞ্জ করানো, বা পেন্সিল কি ধরনের ইউজ করছে, কোথায় এরিয়াটাতে ধরছে, এই সব প্যাটার্ন গুলোর উপর কিন্তু হ্যান্ড রাইটিং ডেভেলপ করে। তাই এই প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আগে একটু দেখা উচিত। শুধুমাত্র ফাইন মোটরের প্রবলেমের জন্যই একটা বাচ্চার হ্যান্ড রাইটিং অসুবিধা থাকে এরকম নয়। ওভার টু ইউ শাইনিদি। মাচ স্যার, থ্যাংক ইউ। এবার আরেকটা কোয়েশ্চেনে আসছি, সেটা হচ্ছে আমাদের পূর্বাশা কোয়েশ্চেন করেছি, অনেক কিছুর গন্ধই নিতে পারে না বলে খেতেও পারে না। আর লাস্ট 50 কোয়েশ্চেন ছিল যে মাছ খাওয়ায়, মানে মাছ খেতে আগে ভালোবাসতো, এখন অনীহা দেখা দিয়েছে। সেটা যদি একটু विकास सर, ओवर टू यू सर। आवाज एक्चुअली हेलो हेलो, एक बार কোশ্চেনটা রিপিট করবে কোশ্চেনটা আগে একবার, অ্যাকচুয়ালি আওয়াজটা আপনার কেটে কেটে আসছে। কোশ্চেনটা ছিল হচ্ছে 7 years old বয়, যে মানে পার্টিকুলার পিকি ইটার টাইপের, ও যে কটা খাবার মানে অনেক খাবারও খেতে পারে না, কেন কি ও স্মেল নেওয়ার অসুবিধে হয়। যে কটা খাবারের গন্ধ মানে থেকেই, স্মেল থেকেই সমস্যা বলে অনেক খাবারও খেতে পারে না। আর 15 days হলো মাছ খাওয়ায় সমস্যা হচ্ছে, ফিশ খেতে অসুবিধে হচ্ছে। দেখো, ফিডিং রিলেটেড অনেকটা ডিসকাস করেছি আমরা। কোন রকম ফিডিং রিলেটেড ইস্যুস থাকলে প্রথম হয় ওকে আগে যেরকম বলেছে স্যারও এক্সপ্লেন করেছে, এসওএস মডেল যে আছে, মানে সিকোয়েন্সিয়াল যেরকম ট্রেনিং আছে ওটা নিয়েও ডিসকাস করেছি। ম্যাসি প্লে বলেছি, তার সঙ্গে প্রিটেন্ড প্লে বলেছি। এর সঙ্গে যদি আপনার সমস্যা থাকছে, যদি আপনি বলছে একটু গন্ধ নেওয়াটা সমস্যা আছে, ওটা আপনার পিওরলি আপনার অলফ্যাক্টরি সেন্সটা যদি আপনার প্রবলেম থাকে, মানে যে আপনার ক্রেনিয়াল নার্ভ ফার্স্ট যেকে আমরা বলি, যেটা কন্ট্রোল করে আমাকে অলফ্যাক্টরি সেন্সটা, ঠিক আছে, এটা নিয়ে আপনি যদি আপনার ডিসফাংশন যদি থাকে কোনো কারণে, তাহলে আপনার এইগুলো তো সমস্যা হতে পারে, মানে গন্ধ নেওয়া বা বেশি ফিল করছে বা কম ফিল করছে। তাহলে আপনার একটু কিভাবে জিনিসটাকে ডিসেন্সিটাইজ করতে হবে, এই সেন্সটাকে কিভাবে ডিসেন্সিটাইজ করবে। আমার লেফট নস্ট্রিলে একটু আলাদা ফাংশন আছে, একটু আমার যে রাইট নস্ট্রিল আছে ওদের একটু আলাদা ফাংশন আছে। তাহলে কিছু একটা এরিয়া আছে, মানে কিছু কিছু আমি কিভাবে যে আমি কমনলি যে ইউজ করি, মানে লাইক আমি যখন লেফট নস্ট্রিলে আমি কিছু কিছু একটু গন্ধটা একটু শুঙ্গিয়ে, বা একটু রাইট নস্ট্রিলে একটু কিছু একটু গন্ধ, সিলেক্টিভ গন্ধটা একটু শুঙ্গিয়ে শুঙ্গিয়ে জিনিসটাকে ডিসেন্সিটাইজ বেসিকলি করি। লাইক আমি একটু কিছু কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, মানে জিনিসটা আপনি যদি লেফট নস্ট্রিলে আপনি ট্রেনিংটা করতে পারেন, লাইক অ্যাপল হতে পারে, বানানা হতে পারে, চেরি হতে পারে, চকলেট হতে পারে, কোনো লেভেন্ডার হতে পারে, এইগুলোটা রোজ গন্ধ, এইগুলোটা আপনি লেফট নস্ট্রিল দিয়ে একটু জিনিসটা প্র্যাকটিস করাবে। বা আপনি আর সিমিলারলি আপনি রাইট নস্ট্রিলটা যখন অভ্যাস করাবে, তাহলে আপনি ব্ল্যাক পেপারটা ইউজ করতে পারেন, তার সঙ্গে আপনি কফি ইউজ করতে পারেন, ফিশ অয়েলটা ইউজ করতে পারেন, বা লেমন গন্ধ হয় ওটা একটু দিতে পারেন, বা মাস্টার্ড বা অনিয়ন, এরকম আপনি
ডিফারেন্ট মানে আপনার যেরকম বলেছি একটু লেফট নস্ট্রিল দিয়ে একটু আলাদা গন্ধটা ডিসেন্সিটাইজ জন্য করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার রাইট নস্ট্রিল জন্য এইভাবে আপনি জিনিসটাকে একটু শুঙালে অনেকটা যখন ডিসেন্সিটাইজ হয়ে যাবে তাহলে দেখবি অনেকটা টলারেট লেভেলটা বেড়ে যাবে, তার সঙ্গেও অনেকটা হ্যাঁ বেড়ে যাবে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এখানেই আরেকটা কোয়েশ্চেন আপনাকেই করছি বিকাশ স্যার, সেটা হচ্ছে কি অনেক বাচ্চাদের দেখা যায় ব্যাড অর্ডার নেওয়ার, ব্যাড স্মেল নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে সক্সে। তাহলে এটা নিয়েই মানে আপনাকে জিনিসটাকে ডিসেন্সিটাইজ করতে হবে। ব্যাড অর্ডার ওটা বেসিক্যালি কারণে এটাই হচ্ছে, মানে জিনিসটাকে বেশি ফিল করছে ও, তাহলে এই জায়গাটা আপনাকে ডিসেন্সিটাইজ করাই মেইন। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যালো, আমি এটাই বলছিলাম, মানে হ্যাঁ জিনিসটাকে যদি অর্ডারে রিলেটেড কোনো বি ইস্যুস থাকে, যদি আপনার গন্ধ নেওয়া এরকম জনিত সমস্যা, আগে আপনাকে একটু ডিসেন্সিটাইজ করতে হবে, মানে ওটা বেশি ফিল করতে পারছে এই জন্য ওটা গন্ধ, ওটা আপনার বিহেভিয়ারও রিলেটেড ইস্যুসও হতে পারে, কিন্তু যদি সেন্সরি রিলেটেড ইস্যুস থাকে তাহলে আপনি এইভাবে একটু ম্যানেজ করতে পারেন। যেরকম আমি এক্সাম্পল দিয়েছি, রাইট নস্ট্রিল সঙ্গে একটু আলাদাভাবে একটু লেফট নস্ট্রিল জন্য একটু, এটা একটু জিনিসটা মেনটেন করার পর দেখবেন একটা জিনিসটা গন্ধ টলারেট করতে পারবে। বা এর সঙ্গে আপনি কিছু একটা কোনো একটু জিনিসটা বলছি, ওকে একটু কোনো ফ্র্যাগরেন্স, রুম ফ্র্যাগরেন্সটা ইউজ করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি মানে ওর গায়ে একটু মানে লিভেন্ডার একটু বটল থাকে ওটা একটু ইউজ করতে পারেন, জাস্ট এগুলোটা দিয়ে একটু অনেকটা লাভ হবে। ওকে স্যার, শুভেন্দু স্যার ডিসকানেক্ট হয়ে গেছেন দেখছি। আপনার কাছে কোয়েশ্চেন আরেকটা রাখছি, সেটা হচ্ছে তমজিতের এজ 5 ইয়ার্স, ভীষণ হেড নাড়াচ্ছে আর আসছে, ওকে অনেক বটল সাউন্ড শোনানো হচ্ছে, তাও যখন শান্ত হচ্ছে না তখন বটল দিয়ে 2 আওয়ার্স পর বটল দেওয়ার 2 আওয়ার্স পর থামছে, কি করে বন্ধ করবো? আপনার কোয়েশ্চেনটা খুব একটা যে প্রথম তো আপনার বলছেন কি আপনার হেড ব্যাঙ্গিং নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, হেড ব্যাংটা বুঝতে পারছি। আর একটা লিখেছে মুখে হট ওয়াটার কটন লাগিয়ে মোছানো হচ্ছে আর হেড এ টেবিল বাজানো হচ্ছে। দেখো হেড ব্যাঙ্গিংটা প্রপার আপনার বিহেভিয়ার প্রবলেমও হতে পারে, সঙ্গে সঙ্গে আপনার ভেস্টিবুলার বা আপনার সেন্সরি রিলেটেড ইস্যুস হতে পারে, ঠিক আছে? তাহলে আগে আপনাকে একটু মানে হেড ব্যাঙ্গিং কারণটা অনেকটাই আছে, জোর কোনো কারণ হয় আগে আপনার একটু ভালো করে একটু সেন্সরি ইনপুটটা দিতে হবে, মানে প্রোপিওসেপটিভ ইনপুট বা ভেস্টিবুলার সেন্স মধ্যে ওকে, তার সঙ্গে খুব বেশি করে ওটা আপনি বিহেভিয়ারটা মডিফাই করতে পারেন। মানে কোনো একটু বিহেভিয়ার যদি কোনো বাচ্চা মানে বেশি করে আগে ওকে একটু মডিফাই করতে হবে, মানে ওর ইন্টারেস্ট লেভেলটা কি ওটা একটু দেখতে হবে, মানে কোন জায়গাটা ওর ইন্টারেস্ট আছে ও কাজে একটু মধ্যে ওকে এঙ্গেজ করিয়ে। যদি ওর মানে হেড ব্যাঙ্গিং জন্য ওর কোনো আদার রিলেটেড ইস্যুস না হয় তা আপনি একটু কমনলি ওটা একটু হেলমেটও পাওয়া যায়, ওটাও শুধু আপনি প্রোটেক্টিভ সেন্সের জন্য এই জিনিসটা ইউজ করতে পারেন, বা আপনি জাস্ট একটু ওয়েটেড মানে একটু বয়েলড রকম থাকে ওটাও আপনি ইউজ করতে পারেন। বেসিক্যালি আপনি একটু প্রোপিওসেপটিভ ইনপুটটা দিলে অনেকটা লাভ হবে হেড ব্যাঙ্গিং এর, বা আপনার হ্যাঁ। আর নেক্সট কোশ্চেন এর মধ্যে কি ছিল ওটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমিও খুব একটা ক্লিয়ারলি, ভীষণ ইফ এন্ড বাটস ছিল কোয়েশ্চেনটার মধ্যে, মানে ভীষণ কমপ্লেক্স সেন্টেন্স লেখা। শুভেন্দু স্যারের সঙ্গে আই কুড কন্ট্যাক্ট উইথ ইউ, স্যারকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, অথবা এই গ্রুপের পেজ, এই গ্রুপে আপনি মেসেজ করতে, স্যারের সঙ্গে পার্সোনালিও আপনি যোগাযোগ করে নিতে পারেন। পূজা ফোগলার কাছে কোয়েশ্চেন, স্যারকে আমি দেখছি যে যোগ
নেটওয়ার্কের সমস্যাও হচ্ছে। আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় 1-2 কোয়েশ্চেন আছে। স্যার, আপনার পূজা ফোগলা আপনার অ্যাড্রেস বা আপনার সঙ্গে কি করে যোগাযোগ করবেন শুভেন্দু স্যার জানতে চাইলেন। আমি বললাম পেজের থ্রুতেও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার যদি এক্সট্রা এই সংক্রান্ত শুভেন্দু স্যার কিছু বলার থাকে তাহলে অবশ্যই এর সঙ্গে অ্যাড করুন। না, আমার সেইভাবে কিছু আলাদা এক্সট্রা করে বলার নেই। যদি ওনার আমাদের যে রাইজের পেজ আছে বা গ্রুপ পেজ আছে সেখানে উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওখানেও করতে পারেন, উনি আলাদা করে করতে পারেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু আমি বলবো যে যেহেতু আমরা এই ওয়েবিনারটা থ্রু রাইজের এতে অর্গানাইজ করেছি, তো গ্রুপে করাটা বেটার আমার মনে হয়। ওকে ওকে স্যার। নেক্সট একজন বিহেভিয়ার ইস্যুস নিয়ে লিখেছেন। এটা না এটা আপনি কি লিখেছেন, আপনার লেখাটা আমরা ঠিক বুঝতে পারলাম না তো। বাচ্চার আর আরেকজন লিখেছেন সেলফ ফিটিং। এগুলো কিন্তু বিহেভিয়ারের মানে জায়গা, এবং এই জায়গাগুলোতে লাস্ট আমাদের যে লাইভ শোটা, কিন্তু তবুও আরেকটা হ্যান্ডরাইটিং এর কোশ্চেন এসছে। लेफ्ट और राइट हैंड दोनों यूज करते हैं। दोनों को आप लोग जो क्वेश्चन भेज रहे हो ना, थोड़ा सा क्लैरिटी होना चाहिए उसमें, ताकि टीचर्स भी आपको, मतलब हमारे जो प्रोफेशनल्स है वो भी आप लोगों को हेल्प कर सके। সায়নদি, আমি একটা কথা বলি, আমি যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি ওনার মনে হয় কোশ্চেনটা হচ্ছে যে सर मेरा बच्चा मतलब मोहित जो है लेफ्ट और राइट हैंड दोनों यूज करता है, तो हो सकता है वो पूछ रहे हैं कि मैं कौन सा हाथ से उसको काम करवाऊं। शायद ये क्वेश्चन उसका हो सकता है। डोमिनेंस कौन सा है? डोमिनेंस कौन सा है? डोमिनेंस कौन सा है? तो मैं यहाँ पे एक चीज बोलूंगा कि बहुत सारा बच्चा ऐसा है कि वो दाहिने हाथ में भी काम करता है, बाएं हाथ में भी काम करता है। पहले चूज करना पड़ेगा आप कौन सा काम को, मतलब टास्क को दाहिना हाथ से करवाना चाहते हो, कौन सा टास्क को बायां हाथ से करवाना चाहते हो। ये पहला मेरा सजेशन है। सेकंड है, अगर आपका बच्चा हैंड राइटिंग पार्ट लेफ्ट हैंड से कर रही है या कर रहा है, तो उसको चेंज मत करना, क्योंकि हैंड डोमिनेंस पैटर्न अगर चेंज हो गया तो बहुत ज्यादा दिक्कत हो सकता है बाद में। और 3 नंबर में बोलूंगा कि आप पांचों काम, कोई भी 5 काम आप चूज करो, आप उसको इंस्ट्रक्शन करो वो 5 काम करने के लिए। ऑब्जर्व करो ये पांचों काम में कौन सा हाथ वो सबसे ज्यादा यूज कर रहा है। जो हाथ ज्यादा यूज कर रहा है दैट इज हिज और हर डोमिनेंस हैंड, बट डोंट इंस्ट्रक्ट व्हिच हैंड ही विल यूज। आपको सिर्फ बोलना है आप ये काम करके मुझे दो भाई, ये चीज लाके मुझे दो। ऑब्जर्व व्हिच हैंड ही और सी इज यूजिंग। ओवर टू यू शायनिधि। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে বলে দিলেন। এখন মানে সত্যি কথা, এখন আমাদের টাইম আপ করার টাইম হয়ে গেছে। লাস্ট একটা, আমার ছেলে 6 ইয়ার্স, এডিএইচডি, ও লেখার সময় নোটবুকে খুব স্ক্রিবল করে, কিভাবে কন্ট্রোল করব? তো আই থিংক শুভেন্দু স্যার। হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে 4টে ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট নাম্বার 1 হচ্ছে আপনি কতক্ষণ ধরে ওকে হ্যান্ডরাইটিং ট্রেনিংটা করাচ্ছেন, ফার্স্ট। সেকেন্ড,
আপনি কি ধরনের লেখা ওকে লেখাচ্ছেন, 2 নম্বর। 3 নম্বর, ও কতটা ইন্টারেস্ট পাচ্ছে কাজটা করতে, সেটা আপনি খাতাতে করাচ্ছেন, আপনি লিখেছেন, বাট আমি বলবো সেই লেখাটাকে একটু ফান ওয়েতে করুন। আগে একটু চেষ্টা করুন হোয়াইট বোর্ডে করানো বা ব্ল্যাক বোর্ডে করানো, তারপরে আপনি কপিতে দিন। মেবি ও কপিতে ওর একটু ডিস্টারবেন্স ফিল হচ্ছে, সেটা চেক করা দরকার। আর 4 নম্বর হচ্ছে লাস্ট অ্যান্ড ফরমোস্ট, অনেক সময় কি হয় দেখা যায় আমাদের টাচ রিলেটেড যদি কিছু ইস্যুস সমস্যা থাকে, লো রেজিস্ট্রেশন অফ টাচ সেন্সারি ইস্যুস, তখন কিন্তু ডিসকমফোর্ট ফিলিং এর জন্য একটা বাচ্চা সেটা তার সেই সমস্যাটাকে না বোঝাতে পারার জন্য গিয়ে স্ক্রিবলিং করে। সো ইটস এ পার্ট অফ বিহেভিয়ার, ইটস এ পার্ট অফ সেন্সারি ইস্যু, ইটস এ পার্ট অফ মোটিভেশন, ইটস এ পার্ট অফ কগনিশন। তো এই 4টে পার্টের জন্য আপনাকে 4টে অ্যাসেসমেন্টের দরকার হবে। 1 সাইকোলজিস্ট, 2 স্পেশাল এডুকেটর, 3 অকুপেশনাল থেরাপিস্ট, অ্যান্ড 4 হচ্ছে ভিশন রিহ্যাব। ভিশন রিহ্যাব ভিজুয়াল রিহ্যাব মানে ও যখন লিখছে ওর ভিজুয়াল অ্যাকিউটি বা ভিজুয়াল ফিল্ড কতটা আছে, সেটা ওকে ডিস্টার্ব করছে না তো। সো এই 4টে এরিয়ার আলাদা 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 অ্যাসেসমেন্ট গুলো দরকার, তবে গিয়ে কিন্তু এই জায়গাটায় একটা কনসিকুয়েন্সে পৌঁছানো যায়। ওভার টু ইউ শানিদি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এখন চলে এসেছি, আর যে 1-2টো কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন গুলো আমরা চেষ্টা করব, কোয়েশ্চেন গুলো থাকছে, আপনারা স্টে কানেক্টেড উইথ আস, তাকে আপনারা আনসার গুলো, হয়তো সময় লাগলেও ঠিক সময় বের করে, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমরা একটা সার্টেন টাইম অবধি লাইভটা করতে পারবো। তো এই কোয়েশ্চেনের আনসার গুলো আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। তো শুভেন্দু স্যার আর বিকাশ স্যারকে আপনাদের এত বিজি স্কেডিউল থেকেও আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এতটা ভেবেছেন এবং আমাদের পাশে এসে আমরা অনেকটাই ঘরে বসে অনেক কিছু জানতে পারলাম। এবং হ্যাঁ, অন্য প্যারেন্টসদের উদ্দেশ্যে কিছু ভিভিডলি হয়তো আপনারা সমস্ত কোয়েশ্চেন আর আনসার পাওয়া এই লাইভ অনুষ্ঠানে 1 ঘন্টা 1.5, কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কানেকশনে থাকুন। অনলাইন সার্ভিসও প্রোভাইড করা হচ্ছে আমাদের গ্রুপ, আপনাদের বাচ্চাদের জন্য ঘরে বসেই অনেক কিছু সার্ভিস পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার আর আমি দুজনকেই আনছি। স্যার আপনারা আপনাদের তরফ থেকে কিছু বলে অনুষ্ঠান শেষ। বিকাশ স্যার, হ্যালো। হ্যাঁ, এটা খুবই ভালো একটা ইন্টারাকশন সেশন ছিল। অনেকটা ব্যাপার থাকে বাচ্চাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে। প্রথম ওটাই আছে কি কিভাবে জিনিসটাকে আমরা অ্যাসেস করে জিনিসটাকে ফাইন্ড আউট করা, প্রথম ওটাই। আমি জাস্ট সামরাইজ করছি জিনিসটাকে, কি কি কারণে আপনার বাচ্চাকে প্রবলেমটা হতে পারে। প্রথমটা ওটাই আছে কিভাবে আমি জিনিসটাকে অবজার্ভ করি, কিভাবে আমি জিনিসটাকে মানে একটু ট্রেনিং এর মাধ্যমে জিনিসটাকে করতে পারি। তার সঙ্গে আপনার একটু ভালো একটু এক্সপার্ট অপিনিয়ন তো খুবই দরকার হয়। মানে আপনি জিনিসটা করছেন কিন্তু একটু যদি ট্রেনিং এর মধ্যে একটু শিখে বাড়ির মধ্যে, এখন তো লকডাউন সিচুয়েশন আছে, বাড়িতে থেকে যদি প্যারেন্টসটা যদি এডুকেট হয়ে যায় মানে আমার বাচ্চাকে এটা প্রবলেম, তাহলে আমি কিভাবে জিনিসটাকে মানে ম্যানেজ করব। যদি আপনার বাড়িতে জিনিসটা নাও থাকে তাহলে আপনার বাড়িতে যে অকুপেশনাল থেরাপিস্ট আছে উনি আপনাকে গাইড করবে বাড়িতে আপনার হাউস হোল্ড জিনিসটা কিভাবে মডিফাই করা যাবে, মানে কোনটা কাজ দিয়ে আপনি জিনিসটাকে হাউস হোল্ড জিনিসটাকে অ্যাজ এ থেরাপিউটিক মিডিয়ামে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা আপনি একটু প্রপার অ্যাসেসমেন্ট করে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আর একটু গাইডেড থাকলে অনেকটা মানে বাচ্চার উপকার হবে, কেন কি এটা যে সিচুয়েশন এটা একটু মানে মেন এটাই আপনার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। শুভেন্দু স্যার, আপনি আপনার বক্তব্য পেশ করে এই অনুষ্ঠান শেষ করুন। একদম। প্রথম আমি 2-3টে কথা বলবো। ফার্স্ট যেটা হচ্ছে যে একটা বাচ্চার ইমপ্রুভমেন্ট করতে গেলে একটা রিহ্যাব টিমের সত্যি আমরাই বলতে পারি না যে আমরাই সবকিছু করে দেবো, কারণ একটা বিহেভিয়ার বা পার্টিকুলারলি কিছু
কারণ কিন্তু থাকে, সেখানে কিন্তু একজন স্পেশাল এডুকেটর যেরকম দরকার, একজন অকুপেশনাল থেরাপিস্ট যেরকম দরকার, সেরকম ফিজিও, স্পিচ সবাই দরকার, এবং সবাই সবার কাজটা জানবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কথা, একদম দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মা বাবারা না, মানে ব্যাপারটা কি হয়েছে, চট জলদি রিয়াকশন চান, যে আমি এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ওয়েবিনারে আমি এটাকে কিভাবে সলভ করবো। এটা এত ইজি নয় যে আমি 1 ঘন্টা ডিসিশনে বসে এখানে বসে বলে দেবো। তার কারণ হচ্ছে একটা বাচ্চার অ্যাসেসমেন্ট করতেই না মিনিমাম 3 থেকে 4 মাস লাগে। আমরা সেই সময় থেরাপিটা ট্রায়াল অ্যান্ড এরর ভার্সন করি, কারণ আমাদের সেন্সারি নিডস প্রত্যেক দিন সকালবেলায় এজ অ্যান্ড জেন্ডারের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। সো আপ টু পিউবার্টিক্যাল এজ পর্যন্ত, যতক্ষণ না 12 থেকে 13 এই বয়সটা আসছে বা 11 থেকে 13 এই বয়সটা আসছে, সেই সময় দেখবেন কোনো সেন্সারি নিডস আপ, কোনো সেন্সারি নিডস মানে ডাউন। সো সেই সেন্সারি নিডস গুলোকে, চেঞ্জেস গুলোকে টলারেট করে কিন্তু এই কাজগুলো করতে হয়। আর লাস্ট বলবো যে একটা কাজ অর্জন করাতে গেলে একটা ব্রেনকে প্রায় 2 লাখ রিপিটেশন করাতে হয়। 2 লাখ রিপিটেশন। সেই 2 লাখ রিপিটেশন কিন্তু আমরা করানোর সময় দিই না। তার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে, অনেক সময় অনেক মা বাবারা বলেন আমার বাচ্চা না হাত দিয়ে খেতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় তার মধ্যে সবসময় কিন্তু সেন্সারি প্রবলেম থাকে না। আমরা সেই সময়টাই দিই না এক্সপ্লোর করার, যে বাচ্চা খেয়ে গায়ে মাখবে, এই করবে, সে করবে, সেই সময়টাই দিই না। আমার সংসারে কাজ আছে, আমি কতক্ষণে তাকে কাজটাকে করিয়ে আমি বেরিয়ে যাব জায়গা থেকে। সো আমি একটাই বলবো লাস্ট শেষ করার আগে, এবিলিটি মেক্স এ ম্যান পারফেক্ট। সো এবিলিটিটাকে ডেভেলপ করুন, স্কিল অটোমেটিক্যালি ডেভেলপ করবে, সেটাকে নিয়ে চিন্তা করতে হবে না। আর বাচ্চাটাকে এক্সপ্লোর করার টাইম দিন, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আমি স্বীকার করছি কিছু বিহেভিয়ারাল ইস্যুস থাকবে, কিছু টেম্পার ট্যান্ট্রাম, কিছু মেল ডাউন ইস্যুস থাকবে। তো সেই জন্য প্রপার রিহ্যাব টিমের সঙ্গে কথা বলে তার গাইডেন্স গুলো নিন। এইটুকুনি বলবো। আজ শেষ করার আগে আবার হয়তো কোনোদিন সুযোগ হবে সামনে এসে সবার সঙ্গে ইন্টারাকশন করার। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রাইজ টিমকে, অসংখ্য ধন্যবাদ বিকাশ স্যার। থ্যাংক ইউ। না আমি আজকে নিজে অনেক কিছু জানতে পারলাম আপনাদের সাহচর্যে, সত্যি। সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, অ্যান্ড স্যারদের তো অবশ্যই ধন্যবাদ, রাইজ টিমকেও ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, বাই। নমস্কার, ভালো থাকবেন।